হ্যালো এভরিওয়ান, তোমাদের বহু প্রতীক্ষিত মডেল কোশ্চেন সেট যেটা ফোর্থ সেমিস্টারে পর্ষদ থেকে বেরিয়েছে তার মডেল কোশ্চেন 1 সেটটার প্রশ্ন উত্তর নিয়ে আমি চলে এসেছি। এই ভিডিওতে আমরা এই সেটটার এখানে তোমরা তো জানো 35 নাম্বারস, কিন্তু ডবল কোশ্চেন আছে, মানে প্রায় 70 মার্কের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। খুব ভালো প্রশ্ন দেখছি এই সেটটাতে। আর যেটা দেখতে পেলাম যে আমি বারবার বলেছি, যারা কিন্তু রায়মার্টিন প্র্যাকটিস করছো, তোমাদের কেমিস্ট্রি 225 পেজ থেকে যে সাজেশান পার্টটা আছে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ ইউনিট ওয়াইজ কোশ্চেন অ্যান্সারগুলো আছে, সেগুলো যারা প্র্যাকটিস করছো, আমি আমার আর কিছু ভিডিও দেওয়া বাকি। তো তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে সমস্ত রায়মার্টিনের সলিউশন পেয়ে যাবে। এবং তোমরা যদি আমার লাস্ট মিনিট কেমিস্ট্রি ডোজ ব্যাচে এনরোল করো, তাহলে মাত্র 99 রুপিস দিয়ে তাতে কিন্তু তোমরা সমস্ত আমার স্টাডি নোটস, রায়মার্টিন সলিউশনের পিডিএফ সহ এই সমস্ত পিডিএফ কিন্তু পেয়ে যাবে। যদি তোমরা এনরোল করতে চাও, এনরোল করতে ইচ্ছুক হও, তাহলে আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, চলো তাহলে আমরা এই সেটের প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, গাঢ়ত্ব বাড়ালে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায় কিন্তু মোলার পরিবাহিতা হ্রাস পায় কেন? দেখো, আমাদের এই প্রশ্নের উত্তরের জন্য কি বলতে হবে না, আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা আমি দিয়ে দেবো। আপেক্ষিক পরিবাহিতা কি? একক আয়তনে দ্রবণের পরিবাহিতা। একক আয়তন দ্রবণের পরিবাহিতা, যেমন ধরো 1 সিসি 1 সেমি কিউব আয়তনের দ্রবণের পরিবাহিতা, 1 মিটার কিউব আয়তনের দ্রবণের পরিবাহিতা। তখন তার 1 মিটার কিউব ধরলে সেভাবে তার আপেক্ষিক পরিবাহিতার একক আসবে। ওকে, তো যাই হোক, আমরা সাধারণত 1 সিসি ধরি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বৈশিষ্ট্য কী? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পূর্ণরূপে আয়নিত হওয়া। তাহলে আমি যেই গাঢ়ত্ব বৃদ্ধি করব, তাহলে দেখব যে প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা বৃদ্ধি পাবে। এখন আয়নই তো তড়িৎ পরিবহন করে, তড়িৎ পরিবাহিতা করে। তাহলে যেই আয়নের সংখ্যা বাড়বে, চার্জবাহী আয়নের সংখ্যা, তখন ততই কী হবে? আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাবে। সিম্পল, এখানে সিম্পল। কিন্তু মোলার পরিবাহিতার বেলায় হ্রাস পাচ্ছে কেন? তার কারণ হচ্ছে, মোলার পরিবাহিতার সংজ্ঞা কী? মোলার পরিবাহিতার সংজ্ঞা হলো সেই আয়তনের পরিবাহিতা যেখানে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ উপস্থিত থাকে, তাই তো? এবারে যেই আমি গাঢ়ত্ব বৃদ্ধি করলাম, তখন দেখা যাবে খুব অল্প পরিমাণ দ্রবণের মধ্যে 1 মোল চলে আসছে। স্বাভাবিক, গাঢ়ত্ব বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণ আয়তনের মধ্যেই গাঢ়ত্ব 1 মোল হয়ে যাবে। তাহলে অল্প পরিমাণ এই, তাছাড়া আমরা কি জানি না, মোলার পরিবাহিতা সমান কাপ্পা ইন্টু কাপ্পা বাই গাঢ়ত্ব। আমরা, অথচ তোমরা কেউ বলবে না এটা তো আমরা দেখিনি, এটা অ্যাকচুয়ালি ওই কাপ্পা সমান, মানে মোলার পরিবাহিতা সমান। আমরা জানি, এটা হয়তো তোমরা পড়েছো, মোলার পরিবাহিতা সমান কাপ্পা ইন্টু, এটা তোমাদের মনে রাখতেই হবে নিউমেরিক্যালের জন্য, হাজার বাই মোলারিটি, তাই না? এটা পড়েছো। এখানে হাজার কিন্তু সিসি, তাই না? সিসি সেমি কিউব। ওকে, তো যাই হোক, এইখানে তাহলে দেখো, আমি যদি এটাও লিখি তাহলে একই কিন্তু ব্যাপার। সিসি মানে এখানে কিন্তু সি হচ্ছে মোলার গাঢ়ত্ব, আমি হয়তো লিখিনি এখানে এই সমস্ত অঙ্কে, আবার কে কি এই কি ওগুলো কে হয়তো আছে। সিটা হচ্ছে মোলার গাঢ়ত্ব, লিখে দিতে পারো মোলার গাঢ়ত্ব, সিটা লিখলেই হবে। তো সি হচ্ছে মোলার গাঢ়ত্ব। মোলার গাঢ়ত্ব মানে কি? মোলার গাঢ়ত্ব মানে মোলার গাঢ়ত্বকে আমরা শর্টে বলি মোল পার লিটার, বা আমরা যদি সেটা লিটারকে 1 লিটার সমান 1000 সিসি। ওকে, 1000 সিসি। তাহলে দেখো এটাই তো আসছে, এই হাজারটা তখন উপরে চলে গিয়ে এটাই তো আসছে। তাহলে হলো না এটা? ওকে, তাহলে এটাই। তাহলে অ্যাকচুয়ালি আবার তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, মোলার পরিবাহিতার সঙ্গে গাঢ়ত্বের কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এই কারণে এবার তার মধ্যে লজিকটা কি? এটাই বলে যে, তাহলে যদি 1 মোল গাঢ়ত্ব অল্প পরিমাণ দ্রবণের মধ্যে চলে আসে, তাহলে কি হবে? দেখো, গাঢ়ত্ব বৃদ্ধিতে অল্প পরিমাণ আয়তনে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে, ফলে ক্যাটায়নের মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। ফলে আয়নগুলোর মধ্যে একটা গতিশীলতায় বাধা পায়। আমরা যখন অল্প পরিমাণ জায়গার মধ্যে আয়নগুলো থাকবে, তার কাছে ছোটাছুটি আয়নকে তড়িৎ পরিবহন করার জন্য ছুটতে হবে তো, বা যেতে হবে তো, ক্যাথোড থেকে অ্যানোড, অ্যানোড থেকে ক্যাথোড। তো সেটা সে পারছে না, তার সঙ্গে ধাক্কাধাক্কি লাগছে অন্য আয়নের। তো যার ফলে কি, তড়িৎ পরিবাহিতা কিন্তু হ্রাস পাবে। এটাই বিষয়। দেখো, সুন্দর আমি একবার 2 নম্বরের মতো করে লিখবে। এর পাশাপাশি একটু হয়তো তোমরা পুরোপুরি মোটামুটি এই কনসেপ্টটা যেন বজায় থাকে। ওকে, চলো তাহলে আমাদের পরের প্রশ্ন, একটা নিউমেরিক্যাল, যে 1 মোলার কেসিএল। দেখো, তোমাদের অনেকে কিন্তু এই চ্যাপ্টারের কী করো, যে
প্রথম পার্টটা আমিও হয়তো সাজেস্ট করেছিলাম, আগে হয়তো এরকম আসতো, কিন্তু এখন অ্যাকচুয়ালি কি ব্যাপারটা কি, যেহেতু এরকম পরপর দুটো কোশ্চেন অল্টারনেটিভলি থাকবে, তখন দেখা যাবে যে একটা পার্ট থেকে দুটো চলে আসছে, এরকম নয় যে, যেমন দেখো এটা আমরা মানে এই চ্যাপ্টারের নাট সমীকরণ অবধি একটা অংশ আর তারপরের একটা অংশ। তো নাট সমীকরণ অবধি যদি শুধু ভালো করে করো আর এটা না একবারে করো, তাহলে কিন্তু ঠকে যাবে। তোমাকে এখান থেকে হয়তো একটা পার্ট তুমি ভালো করে, প্রথম পার্টটা ভালো করে যাও, দ্বিতীয় পার্টটা একটু সাজেস্টিভ করে চলে যাও। ওকে, সাজেস্টিভ মানে একটু নিউমেরিক্যালগুলো পারবো, আমার যে ফর্মুলাগুলো মনে আছে। তো এই চ্যাপ্টারে আবার তোমাদের ব্যাচে আমি ফর্মুলা সিট দিয়েছি, ফর্মুলা সিটে তোমরা দেখবে ফর্মুলাগুলো। এখানেও দেখো একবারে নিউমেরিক্যালটা একবারে সিম্পলই আছে। দেখো নিউমেরিক্যাল করার আগে তোমাকে যেগুলো দেওয়া আছে পদত্ব, তো পদত্বগুলো একসঙ্গে পরপর লিখে নাও, তাহলে তোমার একটা আইডিয়া হবে। এবার পদত্ব লেখার পরে এখানে আরেকটা জিনিস করতে পারো যে আমাকে কী করছে, মোলার পরিবাহিতা, আমাকে এইটা নির্ণয় করতে হবে, এটা সমান জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও এখানে। তাহলে এবারে তুমি দেখো যে এখানে আমার এই জিনিসগুলো দেওয়া আছে, এটা চাইছে, তাহলে আমি এটা এখানে মোলার পরিবাহিতার তাহলে সূত্র কি, মোলার পরিবাহিতার সমান, দেখো এটা এম লিখবে, মোলার পরিবাহিতা সমান কাপ্পা ইন্টু 1000/m। তাহলে আমি তো এখানে কাপ্পা আছে, কাপ্পাটা নেই, মোলার পরিবাহিতা মোলারিটি আছে, তাহলে কাপ্পার তো জানা নেই। তাহলে আমি কি করব, এইটা থেকে কাপ্পা বের করব, এইগুলো থেকে কাপ্পা বের করব। কাপ্পা বের করার ফর্মুলা কি, কাপ্পা সমান আপেক্ষিক পরিবাহিতা সমান কোষ ধ্রুবক বাই রোধ। তোমরা এটা কোষ ধ্রুবক বাই রোধ আমরা হয়তো পড়েছি, কাপ্পা সমান কোষ ধ্রুবক L/A, এরকম পড়েছো তোমরা। এটা সূত্র এরকম করে পড়বে, এটা মনে রাখতে সুবিধা। কাপ্পা সমান L/A, যেটাকে আমরা কোষ ধ্রুবক বলছি, ইন্টু পরিবাহিতা L, বড় L। পরিবাহিতা সমান কি, পরিবাহিতা সমান 1/রোধ, তাই তো? তাহলে আমরা হলো না যে কাপ্পা সমান কোষ ধ্রুবক বাই কি, এটা 1/r আছে, বাই কি রোধ। ওকে, 1/r মানে পরিবাহিতা L যেটাকে বলি। ওকে, ক্যাপিটাল L। তো এবারে দেখো আমরা এই ফর্মুলাতে আমরা সমস্ত কিছু বসিয়ে আমরা কিন্তু একবারে সিম্পলি আমরা কাপ্পাটা পেয়ে যাচ্ছি। বাস, এবার কাপ্পা পেয়ে গেলে এবারে আমরা পরের ফর্মুলাতে, মোলার পরিবাহিতার ফর্মুলাতে আর কিছু থাকলো না, একবারে সিম্পল মানগুলো বসিয়ে আমরা হিসাব করলে আমাদের উত্তর পেয়ে যাব। চলো এবারে আমাদের পরের প্রশ্ন, আম্লিক মাধ্যমে এস্টারের আদ্র বিশ্লেষণ একটি একক্রমিক বিক্রিয়া বা একক্রমের বিক্রিয়া, এটা ন্যায় আচরণ করে কেন, আমাকে ব্যাখ্যা করতে হবে। আমরা যখন ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া পড়েছিলাম, ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া, সেখানে আমরা দেখেছিলাম যে এই এস্টারের আদ্র বিশ্লেষণ একটা ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া ছিল। দেখো এস্টারের আদ্র বিশ্লেষণ মানে আমরা কি করি, এস্টারকে অর্গানিকের বিষয়, এই যে এস্টার OR COOR, তো এতে যখন আমরা জল দেব, হ্যাঁ, জল দিলে আম্লিক মাধ্যমে অর্থাৎ অ্যাসিড মাধ্যমে যখন জল দেব, তখন কি হয়, এইটা H+ গ্রহণ করে এটা ভেঙে যায়, আর এইখানে একটা OH- অ্যাড হয়ে যায়। ওকে, তাহলে যৌগটা হয় অ্যাসিড, অর্থাৎ এস্টারফিকেশনের উল্টো হয়, অ্যাসিড আর অ্যালকোহল তৈরি হবে। ওকে, তো এই বিক্রিয়ায় তো আমরা দেখব যে এস্টারের যখন আদ্র বিশ্লেষণ করছি, তখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ওয়াটার লাগছে। তাহলে প্রচুর পরিমাণে ওয়াটার লাগলে ওয়াটারটাকে আমি কি সেটা অল্প পরিমাণ বাড়ালাম, তাহলে প্রথম বাড়ালাম কি কমালাম, তো সেটা কোনো যায় আসে না। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্রিয়ক দুটো, একটা এস্টার একটা ওয়াটার। তাহলে হিসাব মতো এটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে না, এটা প্রথম ক্রমের বিক্রিয়া। তার কারণ এই যে ওয়াটারটা আমি অনেক নিতে হয়, তাহলে সেখানে যাচ্ছে ওয়াটারের পরিমাণটা আমি কি অনেক মানে সেটাকে আমি ধ্রুবক ধরবো। ওকে, সেটাকে আমি কী ধরবো, ধ্রুবক। তাহলে এখন আমরা রেট সমান এমনি বিক্রিয়া অনুযায়ী রেট সমান K ইন্টু ভরক্রিয়া সূত্র অনুযায়ী রেট সমান এটা পাচ্ছি, K ইন্টু এস্টার ইন্টু জল। ওকে, এস্টারের গাঢ়ত্ব জলের গাঢ়ত্ব, কিন্তু জলের গাঢ়ত্ব ধ্রুবক, তখন তো আমরা কী করছি, এটাও একটা ধ্রুবক। তাহলে এই K আর ওয়াটার, এটা দুটো ধ্রুবক, এ দুটো ধ্রুবক আবার গুণ হয়ে কী হচ্ছে, একটা নতুন ধ্রুবক পাচ্ছি, সেটাকে আমরা বলছি K'। তাহলে সেইটা আমরা বসিয়ে এখানে পাচ্ছি কি, রেট সমান, এখন পাচ্ছি রেট সমান কাপ K, মানে এই K এই কনস্ট্যান্ট, হার কনস্ট্যান্ট, এবং ওয়াটার এটার দুটো কনস্ট্যান্ট ধরে আমরা একটা নতুন কনস্ট্যান্ট পাচ্ছি K'। এটা কি এস্টার। এবারে দেখো এফেক্টিভলি দেখা যাচ্ছে হার সমীকরণ এইটার উপর ডিপেন্ড করছে।
এটা দেখা যাচ্ছে এই যে এফেক্টিভলি এটাই হার ধ্রুবক, এটা নয়। কাপ্পা ড্যাশ হলো এফেক্টিভ হার ধ্রুবক। তাহলে দেখা যাচ্ছে আমরা শুধুমাত্র এই বিক্রিয়াটা, এই যে এস্টার আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটা শুধু এস্টারের গাঢ়ত্বের উপরেই ডিপেন্ড করছে, আবার এক ঘাতের গাঢ়ত্বের উপরেই ডিপেন্ড করছে, তাই একক্রমিক বা প্রথম ক্রমের বিক্রিয়া। চলো দ্বিতীয় একটা অঙ্ক নিউমেরিক্যাল। দেখো রায়মার্টিনে এই প্রশ্নের উত্তর করা হয়ে গেছে। তো এখানে কি বলছে না, এই বিক্রিয়ায় এর গাঢ়ত্ব স্থির রেখে বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার দ্বিগুণ বৃদ্ধি পাবে, আবার বির গাঢ়ত্ব স্থির রেখে এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার 4 গুণ বৃদ্ধি পাবে। তাহলে বিক্রিয়ার সামগ্রিক ক্রম কত? ওকে, তাহলে আমি এখন কি করব, আমি বিক্রিয়ার ক্রম মানে কি জানি, যে এই যে হার সমীকরণ আছে, ভরকীয় সূত্র অনুযায়ী হার সমীকরণ, তাহলে এই বিক্রিয়াটা অনুযায়ী আমি হার সমীকরণ যদি লিখি আর সমান, তাহলে বিক্রিয়ার হার আর সমান কে ইন্টু এর, দেখো এই যে এর ঘাতে কত আসবে সেটা কিন্তু এক্সপেরিমেন্টাল রেজাল্ট, পরীক্ষালব্ধ মান, সেটা আমি ধরে নিচ্ছি এক্স। আর বি এর ঘাতে কী আসবে, ভি এর মানে এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম এক্স, বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম ওয়াই। ওকে, এবারে বিক্রিয়ার সামগ্রিক ক্রম কী হয় না এক্স প্লাস ওয়াই। তাহলে আমাকে এই এক্স প্লাস ওয়াইয়ের আমি ধরে নিচ্ছি এই বিক্রিয়ার এই হার সমীকরণটা হলো এইটা। তাহলে এইখানে আমাকে এক্স এর মানটা বের করতে হবে, আর ওয়াই এর মানটা জানলেই আমি দুটো যুক্ত করে সামগ্রিক ক্রম পেয়ে যাবো। তাহলে বুঝতে পারলে আমার রাস্তাটা কি হবে। তাহলে বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম দেখো, বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম আমরা পেয়ে গেছি R2, আমরা এইটাকে আর ধরে নিচ্ছি। তাহলে বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রমটাকে যখন আমরা এর গাঢ়ত্বটা সি রেখে বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করবো, সেটাকে আমরা গাঢ়ত্বটাকে R2 ধরে নিচ্ছি। তাহলে R2 সমান দেখো কে ইন্টু, তাহলে আমি কি করেছি এর গাঢ়ত্ব স্থির রাখবো, তাহলে এটা ওকে আছে, বিটা কি হচ্ছে ডবল হয়ে যায় 2b, এর ঘাতে এক্স রাখো, বি এর ঘাতে ওয়াই রাখো 2b, তাহলে বিটা আমি 2b করে দিয়েছি। এখন আমি যদি R2/R1 করি তাহলে কি হবে, দেখো R2 যদি R1 করি তাহলে R2-র মান এটাই কাপ্পা ইন্টু এ। এবারে আমি কি করছি, এই যে 2টাকে বাইরে করে নিচ্ছি, এটা তো একবার লিখে নিচ্ছি, 2টাকে আমি একটু বাইরে করে নিচ্ছি, তাহলে আমি 2টাকে এখন শেষে বাইরে করবো দরকার হয়। তাহলে আমি এখন আপাতত b টু দি পাওয়ার ওয়াই আর 2 টু দি পাওয়ার ওয়াই, 2 টু দি পাওয়ার ওয়াই বাই কি R1 এর মান কি ছিল, R1 ছিল কাপ্পা এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে দেখো এই পার্টটা পুরো কেটে যাচ্ছে, তাহলে থাকছে শুধু 2 টু দি পাওয়ার ওয়াই। এখন দেখো আমি বলেছিলাম যে বিক্রিয়ার হার যদি এইটা করো, এই দ্বিগুণ করো, 2bর গাঢ়ত্ব যদি দ্বিগুণ করো তাহলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়ে যায়, তাহলে প্রথমের থেকে দ্বিগুণ R2 সমান তাহলে 2R1 বাই কি R1, তাহলে R2 দ্বিগুণ হয়ে যাওয়ার অর্থ, বা তুমি আলাদা করে বলে দিত প্রশ্নানুসারে R2/R, আমি এখানে R1 ধরিনি, শুধু R ধরেছি, আচ্ছা ঠিক আছে শুধু R ধরেছি, মানে প্রথম গাঢ়ত্ব থেকে R ধরেছি, তাহলে 2R, হ্যাঁ 2R/R, তাহলে হয়ে গেল কি এই যে R2/R এটার মান কত 2, 2 টু দি পাওয়ার 1, ওকে কিছু নেই মানে 1। তাহলে ওয়াই সমান কী পাচ্ছি, এটা কম্পেয়ার করে ওয়াই সমান 1 পাচ্ছি, ওকে ওয়াই সমান আমরা কী পেয়ে যাচ্ছি 1 পেয়ে যাচ্ছি। তাহলে একই রকমভাবে আমরা পরের পার্টেও পরের শর্তটাকে প্রয়োগ করবো, বি এর গাঢ়ত্ব স্থির রেখে এর গাঢ়ত্ব, তো সেক্ষেত্রে 4 গুণ বেড়ে যায়, তাহলে ওই রকম করবে, তার 4 বেড়ে যায় মানে তখন R3/R1, হ্যাঁ এই গাঢ়ত্বটাকে আমরা R3 হারটাকে R3 ধরবো, বি এর গাঢ়ত্ব স্থির রেখে এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে যে গাঢ়ত্ব হয় সেটা R3 ধরবো, R3 সমান আমরা বিটাকে দেখো এখানে এটা পড়েনি, বি টু দি পাওয়ার ওয়াই হবে এটা, ওকে বি টু দি পাওয়ার ওয়াই, তো এটা বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে কি এখন সব বি টুটা পড়েনি, ওকে তাহলে বি কেটে গেল। তাহলে এখন কি থাকছে, ও আচ্ছা এটা না পড়লেও চলবে, কারণ কি আমি অলরেডি ধরে নিচ্ছি, মানে ধর এখানে বি দিয়ে দেওয়া ভালো, মানে অ্যাকচুয়ালি ওই বি এর গাঢ়ত্ব এক্ষুনি কী পেলাম, বি এর সাপেক্ষে 1 পেলাম না, তাই 1টা এখনই অ্যাপ্লাই করে দেওয়া হচ্ছে, ওকে এখনই 1টা অ্যাপ্লাই করে দেওয়া হচ্ছে, তুমি অ্যাপ্লাই নাও করতে পারো কারণ এই দুটো কেটে যাবে, ওকে তো যাই হোক, তাহলে R3/R কি 4 হবে, কারণ 4 গুণ বেড়ে যাবে বলছে যদি এটা করা হয়, তাহলে আমরা এটা পাচ্ছি, এটা কেটে তাহলে এখানেও আমরা শুধু 2টা বাইরে পাচ্ছি 2 টু দি পাওয়ার এক্স, তাহলে এখন এই R3/Rটা কী পাচ্ছি 4, এই 4টাকে আমরা কি লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার, আর এটা কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি x সমান 2, অর্থাৎ এবার দেখো x y এর মান পেয়ে গেছি, যোগ করো তাহলে বিক্রিয়ার হলো 3, সুন্দর করতে পারো এইভাবে। এবার দেখো আমি একবার কমপ্লিট একটা উত্তর করেছি, তোমরা অনেকে হয়তো এত ডিটেলস উত্তরটা দিতে পারবে না, কিন্তু চেষ্টা করবে এর পাশে থাকা, হ্যাঁ তো চলো তাহলে
আর একটু এই যে ডায়াগ্রাম যেমন দেখা হবে, এই ইনঅর্গ্যানিক পার্টটা সবসময় একটু ডায়াগ্রাম, ইলেকট্রন বিন্যাস এইসব একটু দেখিয়ে দেবে। হ্যাঁ, দেখো কেমন ব্যাপারটা এই প্রশ্নটা। হাইড্রেটেড কপার সালফেট নীল বর্ণের হয়, কিন্তু অ্যানহাইড্রাস কপার সালফেট সাদা বর্ণের হয়। ওকে, হাইড্রেটেড বলতে তার মধ্যে জল, মানে যেকে বলে কেলাস জল, কেলাস ওয়াটার, হ্যাঁ, এই যে কপার সালফেট, তো এই যে কেলাস জল আছে, তো এরা অ্যাকচুয়ালি যখন কপার সালফেটের সঙ্গে থাকে, তখন এই যে কপার টু প্লাসের সঙ্গে ওয়াটার অণুগুলো কপার টু প্লাসের সঙ্গে যখন একটা বন্ডেড ফর্মে আসে, একটা লিগেন্ডের উপর কাজ করে। ওকে, একটা লিগেন্ড রূপে কাজ করে, লিগেন্ড হিসেবে যুক্ত থাকে। ওকে, যদিও এটা ধরো এটা একটা কমপ্লেক্স ফর্ম হলে তখন এটা লিগেন্ড, কিন্তু কমপ্লেক্স ফর্মটা করার জন্য তো তাকে, যদিও এই যৌগটা এরকমই আকারে থাকে, দ্বৈত লবণ আকারে থাকে, কিন্তু এখানে ওয়াটারটা আমরা বলতে পারি অ্যাজ এ লিগেন্ড রূপে এখানে কিন্তু কাজ করছে। যার ফলে এই ওয়াটার অণু যখন কপারের সঙ্গে যুক্ত হবে, কপারের বাইরের কক্ষ, কপার টু প্লাসের এখন বাইরের কক্ষ 3D, তার 3D কক্ষের যে অরবিটালগুলো আছে, 5টা অরবিট আছে, সেই 5টা অরবিটের মধ্যে দেখা যাবে যেগুলো অ্যাক্সিস বরাবর আছে, কারণ এটা একটা হেক্সাগোনাল যৌগ তৈরি করে, হ্যাঁ, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার 6 হয় এক্ষেত্রে। তখন দেখা যাবে যে তার যে T2G EG এই ডি অরবিটালটার এই দুটো ভাগে ভেঙে যাবে। কারণ কি না, যখন ওয়াটারটা বন্ড করতে যাবে তখন কপারের অ্যাক্সিস বরাবর যে অরবিটগুলো আছে, দুটো অরবিট আছে, একটা হচ্ছে অ্যাক্সিস বরাবর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর কি ডি জেড স্কোয়ার। এই দুটো অরবিট এর সঙ্গে আগে এই ওয়াটারের সাক্ষাৎ হবে, অর্থাৎ আগে ধাক্কাধাক্কি হবে, যার ফলে কি এই দুটো অরবিটালের এনার্জি বেড়ে যাবে, আর স্বাভাবিকভাবে এদের এনার্জি কমে গিয়ে একটা গড় এনার্জি কিন্তু এইটা থাকবে, এনার্জি ডায়াগ্রাম এটা, গড় এনার্জি এইটা থাকবে। তাহলে দেখা যাচ্ছে এখানে ওয়াটার যুক্ত থাকলে তখন কি হচ্ছে, আমার কথাটা বলবো যে ওয়াটার যুক্ত থাকলে ডি অরবিটালের লিগেন্ডের উপস্থিতিতে ডি অরবিটালে কী হয়, বিভাজন ঘটছে, ফলে ডি ইলেকট্রনের স্থানান্তর সম্ভব হচ্ছে। ফলে দৃশ্যমান আলো থেকে, হ্যাঁ এইটা একটা বিষয়, তোমাকে যেহেতু নীল বর্ণ বলে দিয়েছে, তা নীল বর্ণের পরিপূরক বর্ণ কিন্তু লাল। ওকে, নীল বর্ণের পরিপূরক বর্ণ কিন্তু লাল। তাহলে আমি দেখবে তোমাদের একটা আমার নোটের মধ্যে একটা টেবিল আছে, রং এবং তার পরিপূরক রং। তাহলে নীল রঙের পরিপূরক লাল দেখো, তাহলে সেটা প্রশ্নের মধ্যে যদি লাল কথাটা দিতে পারো, তাহলে যদিও ডিডি ইলেকট্রন স্থানান্তর হয় ছক, এটাই যথেষ্ট, কিন্তু উত্তরটাকে এনরিচ করার জন্য তুমি বলতে পারো যে যেহেতু নীল দেখাচ্ছে, তাহলে নিশ্চয়ই সে এই যে ইলেকট্রনটা দেখো এখানে তার D9 হয়ে গেছে, তার মানে একটা ঘর খালি আছে, তাহলে এখনও একটা ইলেকট্রন এখানে স্থানান্তরিত হতে পারে, হায়ার কক্ষে যেতে পারে, যেটাকে বলছে ডিডি ট্রানজিশন, ডিডি ইলেকট্রনের স্থানান্তর। ডিডি ইলেকট্রনের স্থানান্তর করলে সে বাইরে থেকে তার বাইরে থেকে একটা এনার্জি লাগবে। ওকে, আর আবার সেই তো ইলেকট্রনটা এখানে সব সময় থাকবে না, আবার সে এনার্জি হারিয়ে আবার নিচের কক্ষে যখন ফিরে যাবে তখন আবার একটা সে এনার্জি রিলিজ করবে। ওকে, তাহলে এনার্জি যখন রিলিজ করছে, এই এনার্জিটা অ্যাকচুয়ালি নীল রঙের এনার্জি, মানে নীল রঙের রিলেটেড তরঙ্গ দৈর্ঘ্য এখানে আছে। তো সেই জন্য আমাদের চোখে এসে পড়ছে এই যৌগটাকে আমরা এই কপার হাইড্রেটেড কপারকে আমরা নীল রঙের দেখব। তার কারণ সে যখন যে নীল রঙের দেখাচ্ছে, মানে সে অ্যাকচুয়ালি লাল রঙের এনার্জি, লাল রঙটা শোষণ করছে, দৃশ্যমান আলো থেকে লাল রঙ শোষণ করছে। ওকে, তো এই হচ্ছে বিষয়। এখানে উল্টো দিকে কী বলবো, অ্যানহাইড্রাসের মধ্যে, অ্যানহাইড্রাস মানে সেখানে ওয়াটার নেই, দেখবে হাইড্রেটেড কপার সালফেট একটা দানাদার হবে, একটা কেলাসাকার হবে। অ্যানহাইড্রাস অর্থাৎ তার থেকে যখন কেলাস জলগুলো বেরিয়ে যাবে তখন কি হচ্ছে, আর লিগেন্ড নেই। তো লিগেন্ড নেই মানে কি, মানে ওয়াটার নেই, লিগেন্ডের অনুপস্থিতি, তখন কিন্তু এই ডিডি এই যে স্প্লিটিংটা হচ্ছে, সেটা বিভাজনটা হচ্ছে, সেটা হবে না, ফলে কি ডিডির স্থানান্তর হবে না, ফলে দৃশ্যমান শোষণ হবে না, ফলে কোনো, এটা আমরা বর্ণহীনও বলি, সাদাকে আমরা বর্ণহীনও বলি। তাহলে কোনো রং শোষণ করছে না, তার মানে বর্ণহীন অর্থাৎ সাদা হবে। ওকে, বাস। চলো দ্বিতীয় প্রশ্ন। তখন এই প্রশ্নটা আবার থার্ড সেমিস্টারে একটু কনসেপ্ট লাগবে। হিমাঙ্কের কেআই দ্রবণে আয়োডিন যোগ করলে হিমাঙ্কের পরিবর্তন হয় না, হিমাঙ্কের অবনমন হয় না, হিমাঙ্কের পরিবর্তন হয় না। হিমাঙ্কের অবনমন একটা কি কলিগেটিভ প্রপার্টিস, সংখ্যাগত ধর্ম। হিমাঙ্কের অবনমন একটা সংখ্যাগত ধর্ম। তাহলে দেখা যাচ্ছে কেআই আয়োডিনে যোগ করলে কোনো পরিবর্তন হয় না হিমাঙ্কের, কিন্তু কেআইকে আমরা যদি মার্কিউরিক আয়োডাইডের সঙ্গে বিক্রিয়া করি তাহলে হিমাঙ্ক বৃদ্ধি পায়। এটা আমাকে এক্সপ্লেন করতে হবে। ওকে, তাহলে আমি কি বলবো, এটা অ্যাকচুয়ালি তোমাদের বিক্রিয়া আছে, তো সেই বিক্রিয়া রিলেটেড প্রশ্ন, হ্যাঁ, তোমাদের
যে ইউনিট 3-তে আছে। তো সেই ইউনিট 3-তে কিছু বিক্রিয়া আছে, তাহলে তার মধ্যে এই পটাশিয়ামের সঙ্গে বিক্রিয়া এগুলো একটু করবে। ওকে, তাহলে আমরা ব্যাপারটা কি না, যেহেতু হিমাঙ্ক একটা কলিগেটিভ প্রপার্টি, তাহলে আয়নের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে হিমাঙ্কের অবনমনটা আরও বেশি হবে, অবনমন আরও হিমাঙ্কটা কমে যাবে, অবনমন হবে যত আয়নের সংখ্যা বাড়বে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়ার আগে সেটার কটা আয়ন, 2টো আয়ন। এখন বিক্রিয়ার পরে মানে আয়োডিনের সঙ্গে বিক্রিয়ার পরে দেখা যাচ্ছে তাহলে সেখানে সে Ki3 বার করছে, যার মধ্যেও 2টো আয়ন, অর্থাৎ আয়নের কোনো চেঞ্জ হচ্ছে না, আয়নের সংখ্যা একই থাকছে, তাই কি? সিম্পল। আর তাহলে হিমাঙ্কের আর কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু Ki-কে যদি মার্কিউরিক আয়োডাইডের সঙ্গে বিক্রিয়া করি তাহলে হবে এই যৌগটা। তাহলে তখন দেখো এই যৌগটা তৈরি করার জন্য 2টো Ki লাগবে। তাহলে 2টো Ki এর মধ্যে আমাকে তাহলে এখানে বিক্রিয়ার আগে তাহলে 2টো Ki এর মধ্যে কটা আয়ন আছে? 4 আয়ন। ওকে, কিন্তু বিক্রিয়ার পরে দেখতে পাচ্ছি যে যেটা তৈরি হচ্ছে সেটা ভেঙে 3টে আয়ন তৈরি করবে। তাহলে আয়নের সংখ্যা কমে যাচ্ছে না? আয়নের সংখ্যা করে গেছে মানে কি হিমাঙ্কের অবনমন আর বেশি হবে না, হিমাঙ্কের অবনমন কমে যাবে। হিমাঙ্কের অবনমন কমে যাবে, হিমাঙ্কের অবনমন কমার অর্থ কি? হিমাঙ্ক বেড়ে যাবে। হিমাঙ্কের অবনমন, হিমাঙ্ক কমে যাবে। তাহলে হিমাঙ্কের অবনমনটা কম হবে, কমে যাবে, তার মানে হিমাঙ্কটা বৃদ্ধি পাবে। ওকে, এটাই বিষয়। তারপরে দেখো অ্যানিলিন অ্যাসিটানিলাইট, এটা তোমাকে অ্যাসিটানিলাইটের তোমাদের এটা স্ট্রাকচার দিয়েছিল দুটো, হ্যাঁ। তো অ্যানিলিন আর অ্যাসিটানিলাইট, অ্যানিলিন থেকে অ্যাসিটানিলাইট তৈরি করতে তোমরা জানো তো, এটা পরীক্ষায় আসে অর্গানিকে। অ্যানিলিন, এই হলো আমার অ্যানিলিন। এই অ্যানিলিনে যদি আমরা কি দিতে পারি, এখানে অনেকগুলো অপশান আছে। এক হচ্ছে ধরো অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে দিতে পারি, 2 হচ্ছে ধরো আমি অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিয়ে দিতে পারি। দিলে কি হবে, এইখানের একটা হাইড্রোজেন মনে করো, ধরো আমি অ্যাসিটাইল ক্লোরাইড নিচ্ছি, তাহলে এটাকে উল্টো দিকে করে লেখো, তাহলে এইটাকে একটা H নিয়ে Cl বেরিয়ে যাবে, বাস। তাহলে আমরা যে যৌগটা পাবো সেটা হলো অ্যাসিটানিলাইট, NHCOCH3। ওকে, তো দেখা যাচ্ছে এই বলছে এই যৌগটা অ্যানিলিন আর এই যৌগটার মধ্যে কোনটা বেশি ক্ষার। দেখো আমরা এই অ্যানিলিনের মধ্যে দেখতে পাবো যে অ্যানিলিনের মধ্যেও কিন্তু আমরা বেঞ্জিনের সঙ্গে রেজোনেন্স হয়ে সেটা কিন্তু এখানে ইলেকট্রনের যে ঘনত্ব, ক্ষার মানে কি এইখানে ইলেকট্রন, এই ইলেকট্রনটা যত বেশি, এখানে ইলেকট্রনের ঘনত্ব যত বেশি হবে, এই ঘনত্ব যত বেশি হবে তত কিন্তু ক্ষারকত্ব, বেসিসিটি, বেস তত কিন্তু বেশি হবে। ওকে, তো দেখা যাচ্ছে যে এখানে যদিও মানে এই রেজোনেন্স করে নিচ্ছে, কিন্তু সব রেজোনেটিং স্ট্রাকচারে তো একেবারে লোন পেয়ারটা চলে যাচ্ছে না, কিছু কিছু রেজোনেন্স, তার মানে কি কিছুটা হলে এখানে লোন পেয়ারটা লব্ধ হবে, এটা আমাকে বলতে হবে। ওকে, অ্যানিলিনের সঙ্গে অন্য কারোর তুলনা করলে ওটাই দেখা যাবে যে রেজোনেন্স করার জন্য হয়তো তাই অ্যানিলিনের এই কমে যাচ্ছে, ক্ষারকত্ব কমে যাচ্ছে। কিন্তু যদি অ্যাসিটানিলাইটের সঙ্গে কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো অ্যাসিটানিলাইটের ক্ষেত্রে এই যে তীব্র আসক্তিযুক্ত এই যে কিটো গ্রুপ, সেটা কিন্তু তীব্র আসক্তিযুক্ত কিটো, মানে ইলেকট্রোফাইল, ইলেকট্রনকে আকর্ষণ করে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কিটো হচ্ছে তীব্র শক্তিশালী ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কারণ কি কিটো গ্রুপের এই যে পাইবনটা সহজে ভেঙে গিয়ে এখানে কিন্তু প্লাস চার্জ চলে আসে, তাই না? এবার প্লাস চার্জ চলে এলে কি এই সহজে এই লোন পেয়ারটাকে এইখানে রেজোনেন্স দিয়ে বা এই লোন পেয়ারটাকে আটকে দেবে এখানে। তাহলে অ্যানিলিনে বা এখানে দেখো দুজন আটকাচ্ছে, এখানে অ্যামোনিয়াও আটকাচ্ছে, এই বেঞ্জিনও আটকাচ্ছে, এদিকে এও আটকাচ্ছে, যার ফলে এখানে ইলেকট্রনের ঘনত্ব আরও বেশি কমে যাবে, যার ফলে কি এটার ক্ষারকত্ব কম হবে। তাহলে অ্যানিলিন অ্যাসিটানিলের তুলনায় অধিক ক্ষারীয়। এবারে চলো A থেকে D, একবারে বিক্রিয়াগুলো সহজেই এসেছে। দেখো বিক্রিয়াগুলো সবসময় চেষ্টা করবে তোমাদের এরকম ফর্মে ছিল, কোশ্চেনটা তোমরা দেখতে পারো, কোশ্চেনটা আমি একবারে উত্তর করে দিয়েছি। তো কি আছে এখানে তোমাকে ওই ABC করে শনাক্ত, এগুলো দেওয়া আছে সব কিছু, শুধু এর জায়গায় কিছু ছিল না, B এর জায়গায়, C এর জায়গায়, D এর জায়গায় তোমাকে পুরো D ছিল এগুলো। ওকে, তাহলে ABD, A থেকে D তোমাকে শনাক্ত করতে বলা হচ্ছে। এবারে আমি যেটা বলতে চাইছি যে তোমাকে কোশ্চেন ছিল এরকম, এখানে অ্যামোনিয়াম, এখানে ছিল A, তাহলে আমার কাজটা আমি অনেকবারই অর্গানিক করতে বলেছি যে তুমি সবসময় এটাকে একটু স্ট্রাকচারে ভেঙে লেখো, এরকম করে লেখো, তাহলে তুমি একটা আইডিয়া পাবে কী হতে পারে। যারা একটু মেকানিজম করেছো, একটু আইডিয়া আছে, বিক্রিয়া অর্গানিক কিন্তু একটা মেকানিজম একটু কনসেপ্ট রাখতে হয়,
তবেই দেখবে অনেক বিক্রিয়া তোমাকে মুখস্থ করতে হচ্ছে না, আইডিয়া করেই করতে পারছো। যেমন দেখো আমি এটা করেছি, অ্যামোনিয়া কী করে সবসময় H+ নেওয়ার চেষ্টা করে, খারাপ তো। তাহলে এখানে দেখো অ্যাসিড মানে এই H+ দেওয়ার জন্য রেডি। তাহলে এই অ্যামোনিয়া H+ যখন নিয়ে নেবে তখন সে একটা বন্ড তৈরি করবে, এরকম একটা কোঅর্ডিনেট বন্ড, অসমযোজী বন্ড। তাহলে এখানে অ্যামোনিয়াম হয়ে যাবে। এবারে অ্যামোনিয়াম ক্যাটায়নটা কী হয়, এই O এর মাইনাসের সঙ্গে এইখানে তাহলে চলে এসে এটা হয়ে যাবে অ্যামোনিয়াম। দেখো তোমাকে শনাক্তকরণ করতে পারছেন, একটু নামটা দিয়ে দেওয়া উচিত। যদিও এগুলো চারটা, দেখো 4 মানে 4 × হাফ, তাহলে হাফ নাম্বার দিচ্ছে, সেখানে গঠনটা করে দিলেই যথেষ্ট হয়। কিন্তু যদি চাও নামটা দিয়ে দেবে, 2 ঘন্টা আছে তোমাদের। তাছাড়া এমনিতেই নামগুলো কিন্তু তোমাদের অন্যান্য জায়গায় লাগে, তো নামগুলো অলরেডি মুখস্থ একটু রাখা উচিত। আর তোমার কি হয়, এটা একটু খাতাটা ভালো হয়, নামটা দিবে অ্যামোনিয়াম। তাহলে এইখানে তুমি পরে লাস্টে লিখতে পারো, এখানে আমি বলবো এইরকম এখানে আর কষ্ট করে লাভ নেই, একবার এইখানে লিখে নাও অ্যামোনিয়াম অ্যাসিটেট। এই যে অ্যানায়নটাকে তো এখানে অ্যাসিটেট বলি, আর অ্যামোনিয়াম অ্যাসিটেট, এটা একটা ক্যাটায়ন লবণের মতো সল্ট হয়ে গেছে, অ্যামোনিয়াম সল্ট, অ্যামোনিয়াম অ্যাসিটেট সল্ট। তো অ্যামোনিয়াম অ্যাসিটেট। তারপর দেখো এই অ্যামোনিয়ামে যদি আমরা হিট দিই তাহলে এখান থেকে একটা জল বেরিয়ে যাবে। দেখো এই H2, এখানে H4 আছে, এখান থেকে H2 আর এই O, এই দুটো জল হয়ে বেরিয়ে যাবে। তাহলে এখানে কি হবে, শুধু NH2 থাকবে। তাহলে এইটা হয়ে যায় অ্যাসিটামাইট। হ্যাঁ, অ্যাসিটামাইট হয়ে গেল। এবার এতে যদি P2O5 দিই তাহলে আবার সে কী করবে, জল বের করে দেবে। আবার P2O5 তীব্র জল শোষক, তো কী করবে, ওয়াটার ও আর এই যে H2 দুটো জল হয়ে বেরিয়ে যাবে। ওকে, এবার জল বের করানোর অনেকগুলো এখানে ধাপ আছে, অতগুলো দেখা, P2O5 দিলেই জল বেরিয়ে যাবে। তাহলে এখন জলটা যখন বেরোচ্ছে দেখো, তাহলে পড়ে থাকছে এখানে CRN, আর এই যে ডবল বন্ডটা কমে যাচ্ছে, তাহলে আরেকটা এখানে ডবল বন্ড চলে আসবে, তাহলে কী হবে, C+N, সায়ানাইড। হ্যাঁ, মিথাইল সায়ানাইড। এবারে আমাদের পড়ে আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম একটা বিজারক, তাহলে সায়ানাইডকে সে বিজারিত করবে, অর্থাৎ পাই বন্ডগুলোকে যেমন বিজারিত করে। পাই বন্ড বিজারিত হওয়ার অর্থ কি, একটা পাই বন্ড ভেঙে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন ঢুকে যাবে। দুটো পাই বন্ড আছে, এখানে একটা পাই বন্ড ভেঙে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন ঢুকে যাবে। তাহলে এটা সিঙ্গেল বন্ড হয়ে গেল। ওকে, সিঙ্গেল বন্ড হয়ে গেল। এবার দেখো CH2 NH2, CH2 NH2, ব্যাস, এটা বিজারণ। যেমন ট্রিপল বন্ডে হাইড্রোজেনগুলো যুক্ত হয়। ওকে, চলো এরপরে আমাদের প্রশ্ন আছে অ্যানিলিন থেকে মেটানাইট্রো অ্যানিলিন, অ্যানিলিন থেকে মেটানাইট্রো অ্যানিলিন। তো অ্যানিলিনকে আমরা কী করব, প্রথমে নাইট্রো করব, কারণ মেটা অ্যানিলিনে যদি আমরা নাইট্রেশন করি তাহলে অ্যানিলিন হচ্ছে অর্থপ্যারা ওরিয়েন্টেড, তাই না, অর্থপ্যারা পজিশনে সে নাইট্রেশন করবে। কিন্তু আমার তো চাই মেটা, তাই অ্যানিলিনকে আমাকে নাইট্রো করতে হবে। নাইট্রোটা হচ্ছে মেটা ওরিয়েন্টেড। তাহলে অ্যানিলিন থেকে মেটা আমরা দুটো ধাপে করতে পারি। এক হচ্ছে অ্যানিলিনকে তুমি নাইট্রাস অ্যাসিড দিয়ে শীতল অবস্থায় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড করে নাও। ওকে, অবশ্য অ্যাকচুয়ালি 3টে ধাপ হয়ে যাবে। আবার তুমি একে HbF4 দিয়ে করো। হ্যাঁ, HbF4 দিয়ে হাইড্রোজেন ফ্লোরাইড দিয়ে, ফ্লোরাইড আগে BF4 যুক্ত করতে হবে, তারপরে Q+ কপার আর NaNO2 দিলে নাইট্রেশন হবে। তার থেকে আমি কী করবো, এক ধাপে আমি করে নেবো। সেটা হচ্ছে এই যে এইটা আছে, হ্যাঁ, এই যে রিয়েজেন্টটা, এটা কিন্তু আরেকটা জায়গায় ছিল, সেটা বায়ার ভিলিগার আছে, তোমাদের বায়ার ভিলিগার আছে। তাহলে CF3 মানে একটা পার অ্যাসিড লাগবে, বা এখানে আমরা C6H5 C=OH নিতে পারি, C=OH। ওকে, তো এটা নিলে কী হবে, নাইট্রেশন হয়ে যাবে, মানে অক্সিডেশন হয়ে যাবে। NH3 কী হয়ে যাবে, NO2। দেখো রূপান্তরের ক্ষেত্রে আমি মনে করি নামগুলো লেখার দরকার নেই, তুমি প্রথমটা থেকে দ্বিতীয়টা লিখবে। ওকে, তো এখানে লিখতেও পারো যদি তুমি চাও লিখবে। তো তাহলে কী হবে, তাহলে এটা নাইট্রো হয়ে যাবে। এখন আমি যদি মিক্স অ্যাসিড নিই, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড নাইট্রেশন করার জন্য যে রিয়েজেন্ট, তাহলে এটা মেটা পজিশনে নাইট্রেশন হবে। এবারে তোমরা বুঝতে পারছো সিলেক্টিভ বিজারণ। হ্যাঁ, সিলেক্টিভ বিজারণের এটা প্রচুর ইম্পর্টেন্ট। নাইট্রো যৌগে আছে, এই যে অ্যামোনিয়াম সালফাইড বা সোডিয়াম সালফাইড যে কোনো একটা দিতে পারো, বা সোডিয়াম হাইড্রোজেন সালফাইড যে কোনো একটা দিলে কী হবে, এখানে সিলেক্টিভ বিজারণ, মানে যে কোনো একটা বিজারিত হবে। তাহলে আমি এখানে ধরো NO2টা বিজারিত করে নিচ্ছি, তাহলে কি হয়ে যাচ্ছে, আমার নাইট্রো অ্যানিলিন হয়ে যাচ্ছে। হিন্সবার্গ বিকারক, এটাও ইম্পর্টেন্ট, আমি করিয়েছি তোমাদের, রাইমার্টিনের ছিল। তো এর থেকে 1 ডিগ্রি 3 ডিগ্রি পার্থক্য করো। 3 ডিগ্রি অ্যামিনকে পার্থক্য করবো কীভাবে, হিন্সবার্গ বিকারকে বেনজিন সালফোনাইল ক্লোরাইড, মানে এই যে যৌগটা, এই স্ট্রাকচারে তোমরা দিয়ে দিতে পারো। এখানে যে ব্যাকেটে যেটা লিখছে এইখানে একটা প্যারা বানিয়ে তোমরা দিয়ে দিতে পারো। এইটা
বেনজিন সালফোনাইল ক্লোরাইড। ওকে, যদিও আমরা বিক্রিয়ার সময় এরকম স্ট্রাকচারটা লিখব। তো এটা হচ্ছে হিন্সবার্গ বিকারক। এর পার্থক্য কী করবো, আমরা কী করবো, প্রত্যেকটা অ্যামিনকে হিন্সবার্গ বিকারকের সঙ্গে বিক্রিয়া করার পরে সেটাকে তার মধ্যে আবার ক্ষার দেবো। চলো আমরা দেখে নিই কীভাবে করেছি। আমরা করেছি দেখো, এই যে সালফিউরিক ক্লোরাইড 1 ডিগ্রি অ্যামিন, এখানে একটু এরকম গোল গোল করে এরকম ডট 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 দিয়ে দেখিয়ে দিতে পারো, মানে এই যে এই সেলটা বেরিয়ে যাচ্ছে, এই সেলটা যখন বেরিয়ে যাচ্ছে তখন কী হচ্ছে, এটা যুক্ত হয়ে যাচ্ছে। ওকে, দেখ যতক্ষণ অ্যামিনে এই যে এনের সঙ্গে হাইড্রোজেন আছে ততক্ষণ কিন্তু এই ব্যাপারটা হবে। এখন 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এখন একটা হাইড্রোজেন বেঁচে আছে, তাই যখন KOH দেবো তখন আবার ওই KOH এর OH মাইনাসটা H প্লাসকে নিয়ে নেবে। এখানে এই এইচটাকে, এখানে এইচটা কিন্তু বেশ আমলিক, মানে এইটা চলে গেলে এখানে দেখো আবার এই জন্য হওয়ার চান্স আছে, তাই H প্লাসটা সহজে চলে যাবে। চলে গিয়ে কি হবে, তাহলে ওয়াটার বেরিয়ে যাবে, তাহলে পড়ে থাকবে দেখো এখানে H প্লাস যখন চলে যাবে তখন এখানে মাইনাস হয়ে যাবে। ওকে, আর K প্লাস, তাহলে দেখো এটা একটা, এই 8টা আমি এইখানে নিচে ধরো এরকম ঝুলিয়ে দিয়েছি, এখানে এরকম নিচে ঝুলিয়ে দিয়েছি। পাশাপাশিও লিখতে পারো, এইখানে আর লিখে দিতে পারো এইখানে। ওকে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তো এটা একটা মানে সলিবুল হয়ে গেছে, মানে যেহেতু KOH এর সঙ্গে বিক্রিয়া হচ্ছে তাহলে সলিবুল হবে। ওকে, মানে সলিবুল মানে হয়তো এটা হচ্ছে একটা অদ্রাব্য অবস্থায় ছিল, এটা ঘোলাটে বর্ণ আকারে ছিল, তো যেই KOH দেবে এটা স্বচ্ছ হয়ে যাবে। অন্যদিকে দেখবো যে 2 ডিগ্রি অ্যামিন করবে এরকম, এখানেও 2 ডিগ্রি অ্যামিনে একটা হাইড্রোজেন আছে, তাহলে সালফিউরিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করবে। কিন্তু ব্যাপারটা হলো 2 ডিগ্রি অ্যামিনের হওয়ার পরে যে যৌগটা সেখানে যদি ক্ষার দিই তাহলে এখানে দেখো Na আর H নেই, তাহলে কি সেই জন্য দেখো সে দ্রবীভূত হবে না, তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি পার্থক্য হয়ে গেল। 3 দেখবো যে 3 ডিগ্রিতে সে সালফিউরিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়াই করবে না, কারণ 3 ডিগ্রিতে দেখো এখানে কোনো হাইড্রোজেন নেই, তাহলে এখানে কোনো নো রিয়াকশান। তাহলে এইভাবে আমরা পার্থক্য করতে পারি। দেখো আমরা এখানে দিয়েছি, এগুলো দেখে নিও। এটা একটু উল্লেখ করতে হবে, এটা 2 নম্বরের পুরোটা আছে বিক্রিয়াটা দেখানোর পরে, তো বিক্রিয়াটাই যথেষ্ট, একটু এগুলো 1 লাইন করে লিখে দেবে। চলো এবারে আমরা সেকশন বি এর 3 নম্বরের প্রশ্নগুলো শুরু হচ্ছে, 2 নম্বরের প্রশ্নগুলো শেষ হয়ে গেল। 5-এর কোশ্চেন আছে, দেখো 5-এর কোশ্চেন আছে এটা তোমাদের আছে, এই বিক্রিয়াটা দেওয়া আছে, এই বিক্রিয়া থেকে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এই বিষয়গুলো দেওয়া আছে। তাহলে আমাকে এক্স এর মান, অর্থাৎ দেখো আমরা যে এই যে গ্যালভানীয় কোষের সংকেত, এই সংকেতে আমরা কি আয়নগুলোর গাঢ়ত্ব ব্র্যাকেটে দেওয়া থাকে, তো এখানে জিঙ্ক 2+ গাঢ়ত্ব 2 মোলার আছে, কিন্তু X+ গাঢ়ত্ব X মোলার মানে কিছু নেই, X মোলার আছে। তো X মোলারটা কত, হ্যাঁ, তার যাতে করে এই যে রেজাল্টগুলো পাওয়া যাবে। ওকে, X মোলার কত হলে এই রেজাল্ট পাওয়া যাবে, এই যে তড়িৎচালক বলে এত হবে, হ্যাঁ এত হবে। তা তার জন্য আচ্ছা আমাকে যা এখানে আমি বিক্রিয়াটা লিখলাম নি কেন, তো দেওয়া আছে বিক্রিয়াটা লেখার কথা। আচ্ছা দেখো এখানে আমি একটু ইয়ে করে গেছি, ছেড়ে গেছি। তোমাকে দেখো এখানে তুমি তড়িৎচালক বলের যে রাশিমালা আছে, নাটস সমীকরণ, সেখানে বসাতে গেলে তোমাকে আগে সমীকরণটা বের করে নিতে হবে। সমীকরণে কী জানি, এদিকে কি, এদিকে হচ্ছে কি কোষ থাকে, এদিকে জারণ কোষ, হ্যাঁ, আর এটা কি বিজারণ। ওকে, তো এখানে তাহলে জারণ কি হচ্ছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, দুটো ইলেকট্রন ত্যাগ করবে। বিজারণে কি হচ্ছে, কপার প্লাস থেকে কপার, কপার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে কপার হয়ে যাবে। এবারে জানো যে ইলেকট্রন গ্রহণ বর্জন সমান করতে হবে, তাহলে এখানেও 2 দিয়ে একে গুণ করতে হবে, তবে দুটো ইলেকট্রন দুটো এবার কেটে গেল, এর যোগ করো, যোগ করলে কি পাবো, যোগ করলে আমরা যে বিক্রিয়াটা পাবো, এই দেখো এদিকটা যোগ করো, জিঙ্ক 2 কপার প্লাস আর কি পাচ্ছি, জিঙ্ক 2+2 কপার। ওকে, তো এবারে আমরা তাহলে এবারে কি করব না, নাটস সমীকরণে এটা বসাবো। তাহলে যে বিক্রিয়াটা পেলাম একটু লিখে নিই, বিক্রিয়াটা পেলাম আমরা জিঙ্ক থেকে 2 কপার প্লাস, এটা হলো জিঙ্ক 2+2 কপার। ওকে, দেখো এবার একটু লক্ষ্য করো, আমার নাটস সমীকরণের এইটা, আমরা নাটস সমীকরণ কি জানি, ই সেল, তোমরা কি আর এরকম লিখবে, আমি তো এখানে টাইপ করেছি বলে লিখেছি। তো এই নট সেল মাইনাস 0.059 বাই n লগ, এইখানে উপরে থাকবে প্রোডাক্ট, নিচে থাকবে রিয়াক্ট্যান্ট, যেটাকে আমরা বিক্রিয়া কোশ্চেন্ট বলছি। হ্যাঁ, এখানে বিক্রিয়া কোশ্চেন্ট, উপরে প্রোডাক্ট, নিচে রিয়াক্ট্যান্ট। তাহলে এখানে দেখো এই যে এদের গাঢ়ত্ব কি, সলিড যারা আছে তাদের মোলার গাঢ়ত্ব 1 ধরি, তাই এদের গাঢ়ত্ব আর নেবই না আমি, তাহলে শুধু এই আয়নগুলোর নেব। ওকে,
তাহলে এখানে আমরা প্রোডাক্ট হিসেবে Zn2+ আছে, আর কপার হিসেবে কপার প্লাস হোল স্কোয়ার, আর এই দুইটা উপরে কোএফিসিয়েন্ট ব্যালেন্সের যে কোএফিসিয়েন্ট ব্যালেন্সের সংখ্যাটা কোএফিসিয়েন্ট এখানে সূচকে চলে যাবে। ওকে, তাহলে এইখানে এবারে আমি দেখো এর মান, এই মানটা আমার দরকার প্রমাণ তড়িৎ চালক। প্রমাণ তড়িৎ চালক মানে ক্যাথোড মাইনাস অ্যানোড, অর্থাৎ এইদিকে যে ক্যাথোড, যেখানে বিজারণ হচ্ছে আমরা সেটা ক্যাথোড বলি, যেখানে জারণ হচ্ছে সেটাকে অ্যানোড বলি। তা ক্যাথোড মাইনাস অ্যানোড ভাগ মনে করবে যে বেশি বিজারণ বিভব এখানে দুটো দেওয়া আছে। দেখো এখানে বেশি কোনটা, এইটা, যার বিজারণ বিভব বেশি সেই তো বিজারিত হবে। তাহলে এই কপার দেখো বিজারণ, এটা মাইনাস, এটা করবো, দেখো মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে এইটা হয়ে যাবে। এবারে আমরা এখানে আর সমস্ত মান দেখো রেডি, এইটার মান এনের মান এখানে 2, এখানে এর মান 2। ওকে, তাহলে এখানে শুধু এক্স স্কোয়ার, এবার এই এক্স স্কোয়ার থেকে আমরা এক্সটা বের করব, এই হচ্ছে আমাদের টার্গেট। চলো আমরা কীভাবে করেছি দেখো, আমি তাহলে এই যে সমীকরণে এইগুলো বসিয়ে নিয়েছি। দেখো এখানে ক্যালকুলেশনটা আমি ধাপে ধাপে করেছি, কোনো ধাপ স্টেপ করিনি, তবু আমি এই ক্যালকুলেশনটা বোঝার জন্য আমি একটু তাহলে ওইটা লিখে নিই। ই সেল সমান ই নট সেল মাইনাস 0.059 log 2/x²। ওকে, দেখো এবারে আমরা এর মানটা দেওয়া আছে, এর মানটা এক্ষুনি পেলাম, এর মান 0.059/n/2 করলাম। আর লগের দেখো, লগের এই যে এখানে Zn ছিল, তাই তো, এখানে Zn আমি 2টা বসিয়ে দিয়েছি। আচ্ছা, আমি এখানে যদি সমীকরণটা একবারে করে নিই, এখানে কি ছিল Zn2+, আর এখানে কি ছিল কপার প্লাসের স্কোয়ার। ওকে, তাহলে আমি এখানে আবার ভ্যালুগুলো বসাচ্ছি এখানে। তো ভ্যালুগুলো দেখো বসিয়ে, এটার ভ্যালুটা পেয়ে যাচ্ছে এইটা, এটার ভ্যালু পেয়ে যাচ্ছে এইটা, এখানে n এর ভ্যালু 2, লগ এর ভ্যালু কি 2, আর এর ভ্যালুটা কি এক্স, তাহলে x²। এবারে আমি ক্যালকুলেশন কিভাবে করছি দেখো, আমি কি করছি, এইটা দেখো করে নিতে পারো, বা একবারে পুরোটাকে ওইদিকে, আচ্ছা এটা একটা ভাগ করে এটা পেয়ে যাচ্ছে। ওকে, এটা মানে এইটা 0.05, আচ্ছা 1 টার্ম ধরবে না, 0.059/2। ওকে, করে এটা পাচ্ছি। এবারে আমি ক্যালকুলেশন করে তুমি এই অবধি চলে আসো, এইখানে একটু, এইখানে দেখো এইটাকে আমি এদিকে নিয়ে এসে, বা দেখো আমি কি করছি, দুদিকে মানে এইভাবে আর একটু সহজ করা যেত, সহজ নয় ঠিকই আছে। তার এই দিকটাকেই আমরা এইটাকে ভাবো আমরা প্লাস, এইদিকে দুদিকে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে, তাহলে তখন হয়ে যাচ্ছে কি, এটার সামনে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এইটা যখন ওদিকে যাচ্ছে তখন কি এটা প্লাস হয়ে যাচ্ছে। ওকে, প্লাস এটা। তখন আপাতত তোমাকে কি করতে হবে, এই অবধি আসতে হবে। এইটা অ্যান্টাই লগ তোমাদের দেওয়া আছে, লগ 2/x², এইটা সমান কত বের করো। দেখো লগ 2/x² সমান দেখবে 1.69 আসবে। ওকে, 1.69 আসবে 1.69 আসার পরে এবারে আমরা কি করব, এইটাকে লগ 2 মানে কি, লগ 2 মাইনাস এটা লগের সূত্র অনুযায়ী লগ x² মাইনাস 1.69। ওকে, 1.69। এখন লগ 2 মানে কি 0.3 ধরো, এই 2টা উপরে চলে যাবে সামনে, 2 log x সমান 1.69। ওকে, বাস, তাহলে এইটা আবার আমি ওদিকে নিয়ে যাব, 2টা তারপরে ভাগ করব। দেখো স্টেপে স্টেপে করেছি, করে আমি শেষমেশে তোমাকে দেখো এই যে অ্যান্টাই লগ কী দেওয়া আছে, তুমি এইখানে একটু কায়দা করবে। দেখো এই অ্যান্টাই লগ এইটা 0.695, তার মানে অ্যাকচুয়ালি এই যে লগ এক্স সমান কিন্তু এই জন্য 0.695 আসে, যদি নাও আসে তো এর কাছাকাছি একটা 0.6 সমান এসছে, 6.7 আসছে, তাহলে তুমি অতটা অ্যাকুরেট করতে পারো নি, হবে স্বাভাবিক, তুমি সেটা দেখিয়ে দেবে, এখানে 0.659 করে দেবে, যাই আসুক এখানে হয়তো 0.68 আসছে, বা 0.69 অন্য কিছু আসছে। ওকে, 69 পর্যন্ত এলেই যথেষ্ট। তা তখন কি হবে, এখানে এইটা করবে, যেহেতু এই মানটা দেওয়া আছে। এবার অ্যান্টাই লগ জানো, লগ তোলা হয় অ্যান্টাই লগ দিয়ে। দেখো আমি অ্যান্টি লগ করছি, দুদিকে অ্যান্টি লগ করলে এদিকে লগটা উঠে যাবে, আর এর অ্যান্টি লগ এইটা চলে আসবে।
তাহলে এইটার মানটা তোমার দেওয়া আছে 2018 2018 মোলার। চলো তারপর কোলরাসের সূত্র করে নেবে, এই যে ব্যাপার। তারপর দেখো এই যে বিষয়, এই অঙ্ক একবারে কমন অঙ্ক। আমরা কোলরাসের সূত্র প্রয়োগ করি, কী করি না, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তুল্যাঙ্ক পরিবাহিতা বা মোলার পরিবাহিতা নির্ণয় করতে পারি। অ্যাসিটিক অ্যাসিড এখানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য তুল্যাঙ্ক পরিবাহিতা অসীম লঘুতায় বের করার জন্য তোমাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা দেওয়া থাকবে। মোলার পরিবাহিতা এটাকে বা তুল্যাঙ্ক যেটা যা থাকবে। তো সেটা করব কিভাবে? তা আমরা করব যে যেটা চাইছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH মোলার পরিবাহিতা এটা চাইছে। তাহলে এইটা সমান কি, আমরা কোলরাসের সূত্র প্রয়োগ করে জানি, আমরা এটাকে অ্যাকচুয়ালি ছোটো ল্যামডাও লিখতে পারি। এর মানে যেটা আয়নগুলো যখন হবে, ছায়ার বই আছে দেখবে এরকম, কোনো বড় ল্যামডাও দিতে পারো, মোটামুটি এইটা দিয়ে দেবে। প্লাস এটা ক্যাটায়ন আয়ন ভাঙলে এটা হয়, তাহলে এদের দুটোর এই অ্যানায়নের অসীম লঘুতায় পরিবাহিতা আর এই ক্যাটায়নের H+ পরিবাহিতা যোগ করলেই পাওয়া যাবে। এখন এই দুটো তো আলাদা আলাদাভাবে আমাদের জানি, তার বদলে কী দেওয়া আছে, আমাকে কিছু অ্যাসিড দেওয়া আছে, কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যাদের পুরো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা দেওয়া আছে। এখন আমাকে দেখতে হবে যে এই অ্যাসিডের অ্যানায়নটা কার মধ্যে আছে, এর মধ্যে। H+ কার মধ্যে আছে, এর মধ্যে। কিন্তু এই যে ক্লোরিন, সোডিয়াম, সেগুলো তো আমার লাগবে না, ক্লোরিন, সোডিয়াম এগুলো লাগবে না, তো এগুলো আমরা মাইনাস করে দেবো, মেলাবো। কীভাবে মেলাচ্ছি দেখো, আমরা চাই আমাদের এই দুটো, তাই আমরা কি করব, সমান দিয়ে কি করব, এইটার সঙ্গে আপাতত এখন অ্যাসিডেট আয়নের সঙ্গে এইখানে আমি আপাতত এই যে এর মধ্যে কি সোডিয়াম আছে, তাহলে এইটার সোডিয়ামটা এখানে যোগ করে দিচ্ছি, সোডিয়াম প্লাস। এইখানে না একটু ল্যামডা করে দেবে, নোটটা ঠিক করে দেবো তোমাদের, ঠিক করে আমি তোমাদের আমার রসায়ন সম্পূর্ণ আর কেমিস্ট্রি টোজ ব্যাচে আমি দিয়ে দেবো। তো যাই হোক, এটা হচ্ছে আমার বিষয়, এটা তাহলে আমি করলাম। এবারে কি করব, প্লাস দিয়ে H+টা কার মধ্যে আছে, H+ Cl এর মধ্যে আছে, HCl এর মধ্যে, তাহলে এখানে আমি Clটা লিখছি, তাহলে Cl আর সোডিয়াম এক্সট্রা লেখা হয়ে গেল। তাহলে এইটা কাটার জন্য দুজনের মধ্যে দুটোকে মাইনাস করে দেবো। ওকে, সেটা দুটোকে মাইনাস করে, এই দুটোকে মাইনাস করে দুটোকে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো, প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে এটা তো মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কি ক্লোরিন মাইনাস, কারণ দেখো এই যে সোডিয়াম ক্লোরাইডটা আমার দেওয়া আছে। বাস, এবারে দেখো তুমি করো, এগুলো আমরা যখন ব্র্যাকেট তুলে দেবো তখন তো এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, আর এই ক্লোরিনের সঙ্গে এই ক্লোরিন কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এই দুটোই, আমার যে দুটো লাগবে। তাহলে এটা করতে গিয়ে আমরা পেয়ে গেলাম, এইটা মানে কি, এটা পেয়ে গেলাম সোডিয়াম অ্যাসিটেট, এটা মানে কি HCl, এটা মানে কি NaCl। তাহলে কি এই দুটো তড়িৎ পরিবাহিতাটা যোগ করে NaCl এর তড়িৎ পরিবাহিতা বা মোলার পরিবাহিতা বিয়োগ করে দিলে কী হয়ে যাবে, উত্তর হয়ে যাবে আমার। এভাবেই আমরা করি। চলো 6 প্রশ্ন দেখো। 6 প্রশ্ন বলা হচ্ছে যে ক্রোমিয়াম 2+ বিজারক কিন্তু Mn3+ জারক কেন? ওকে, এখানে একটু অন্যরকম বিষয় আছে। ক্রোমিয়াম 2+ বিজারক, যদিও দুজনেরই ইলেকট্রন বিন্যাস D4। দেখবে ক্রোমিয়াম 2+ ইলেকট্রন বিন্যাস আমি বোঝাচ্ছি না, আমার ইউনিট 3 এর ভিডিও দেখো, আমি ইলেকট্রন বিন্যাস নিয়ে অনেক কথা বলেছি। তো এখানে আর ল্যান্থারাইডের আর সেকেন্ড পার্টে এটা আছে। তাহলে আমি কি করব, অ্যাকচুয়ালি ক্রোমিয়াম এটা হচ্ছে জটিল যৌগ তৈরি করে, এর জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণু হয়। তাহলে দেখবো যখন ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস, মানে যদি একটা ক্রোমিয়াম যখন D4 আছে, তাহলে যদি ইলেকট্রন ত্যাগ করে D3 হয়, তাহলে সে একটা অন্যরকম স্টেবিলিটি লাভ করে। তো কীভাবে, আমরা তো জানি D5 আর D10 স্টেবল, তাহলে D3 কী করে স্টেবল হচ্ছে? তার কারণ হচ্ছে যে এই যে ইলেকট্রনের যখন DD ইলেকট্রনের স্প্লিটিং হবে, তখন এই যে নিচের কক্ষটা হবে T2T। এখন এই যে D3 থাকলে তখন এইখানে একটা ইলেকট্রন আসছে। এবারে জানো যে এইখানে এনার্জি কি হয়, -4, প্রত্যেকটা ইলেকট্রনের জন্য -4 dQ। ওকে, আর ওপরের জন্য +6 dQ প্রত্যেকটা ইলেকট্রনের জন্য। এখন যদি D3 থাকে তখন আমরা কি পাচ্ছি, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি পাচ্ছি -12 dQ। এখন যদি D4 থাকতো, তখন এখানে একটা ইলেকট্রন থাকতো, তখন কি হতো, -6, তাহলে এটা 3টের জন্য -12,
3 4 12 আর উপরের জন্য +6, তাহলে কি শুধু -6 পেতাম। তাহলে এখানেই বলা হচ্ছে দেখো ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি এখানে বেশি, যদি মানে D4 এর থেকে D3 স্টেবল হচ্ছে, কারণ ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি এখানে বেশি হচ্ছে, মানে বেশি নেগেটিভ হচ্ছে। বেশি নেগেটিভ ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব অনুযায়ী জানো যে বেশি নেগেটিভ মানে সেটাকে বেশি ধরা হবে, যত নেগেটিভ তত ক্রিস্টাল ফিল্ড এনার্জি সেটাকে বেশি ধরা হবে, উচ্চ ক্রিস্টাল ফিল্ড এনার্জি ধরা হবে। ওকে, তাহলে বেশি এনার্জি রিলিজ করে দিচ্ছে এরকম বিষয়, তারপরে স্টেবিলাইজেশন এনার্জি তার বেশি। তাহলে তাই কি সহজে ক্রোমিয়াম 2+ সহজে একটা ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন বর্জন করে ক্রোমিয়াম 3+ হতে চাইবে, যেটা তার স্টেবিলাইজেশন এনার্জি বেশি, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি D3 এর। তার মানে ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে নিজের জারণ হচ্ছে, তাহলে অপরের কি বিজারণ করবে, যে নিজের জারণ করে তার উপরের বিজারণ করে, তাহলে কি ক্রোমিয়াম 3+ বিজারক রূপে কাজ করে। অন্যদিকে Mn2+, Mn3+ সে কী করবে, একটা ইলেকট্রন বরং গ্রহণ করবে, গ্রহণ করলে তার Mn2+ হবে। Mn2+ হলে দেখো এখানে D4 আছে, D5 হয়ে যাবে। ওকে, তো D5 হলে তার ইলেকট্রন বিন্যাস, তো D5 এর ক্ষেত্রে অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস, তো এটা সহজে Mn2+ গ্রহণ করবে। ক্লিয়ার? তো গ্রহণ করবে মানে এই ইলেকট্রন গ্রহণ করবে মানে কি, তাহলে সে বিজারক রূপে তার নিজের বিজারণ হবে। তার মানে কি নিজের বিজারণ মানে সে অপরের জারণ করছে। ইলেকট্রনটা কার কাছ থেকে নিয়ে নিচ্ছে, কারো কাছ থেকে নিয়ে নিচ্ছে, তার কি যার কাছ থেকে নিয়ে নিচ্ছে তার কি সেই ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, মানে কি তার জারণ হয়ে যাচ্ছে। জারক বিজারকের ব্যাপারটা জানো। তারপর দেখো এখানে থোরিয়াম 4+ আর ইউরেনিয়াম 3+, এদের মধ্যে কোনটা লাল বর্ণ, এটা বর্ণহীন, এটা লাল বর্ণ। দেখো এগুলো বলা থাকলে এবারে মিলিয়ে দেবে। তুমি ইলেকট্রন বিন্যাস দেখো, থোরিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে বলেছি, ইউরেনিয়ামের আমি দেখো ভিডিওটা দেখো, ইম্পর্টেন্ট যেগুলো করতে বলেছে। তোমরা অনেক প্রশ্ন করলে সবগুলো কী করবে দেখো, 1 থেকে 30টা তোমাকে মুখস্থ রাখতে হবে মূল, এবং কিছু কিছু নিচে নিচে মনে রাখতে হবে। যেমন ধরো এই যে ক্যাডমিয়াম মার্কারি, কপার সিলভার গোল্ড। ওকে, তারপরে এইদিকে স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম ল্যান্থানাম অ্যাক্টিনাম। ওকে, তারপরের মৌলগুলো এগুলো নিজে নিজে কয়েকটা মুখস্থ রাখতে হবে। এবার এ ব্লকের মধ্যে প্রত্যেকটা তো প্রথম মৌল সেকেন্ড মৌল মুখস্থ করবে। ওকে, তারপরে অ্যাক্টিনাইটের ক্ষেত্রেও ল্যান্থানাইট কিন্তু প্রথম মৌল। তারপরে কিছু কিছু দেখো এটা ফার্স্ট অ্যাক্টিনাইটের মধ্যে পড়ে যাচ্ছে। আর ইউরেনিয়ামটা ইম্পর্টেন্ট, ইউরেনিয়াম কিন্তু ইসের ইম্পর্টেন্ট মধ্যে আসে। আর আমি যেটা মনে করি হয়তো এই মডেলে দেয়নি, এদের পারমাণবিক সংখ্যাটা দিয়ে দেওয়া উচিত ছিল। দিয়ে দেবে তোমাদের একটু দেখবে, আমি রায়মার্টিনের যেগুলো যে মৌলগুলো নিয়ে একটু আছে সেইগুলোর একটু ইলেকট্রন বিন্যাস করে যাবে, দেখবে চলে আসবে একবারে শিওর। দেখবে রায়মার্টিনে চলে যাও, কিছু কিছু এরকম দুটো এলিমেন্ট কম্পেয়ার করে কোশ্চেন দেওয়া আছে, তাহলে সেই কম্পেয়ারটা তুমি দেখে নাও যে কাদের কাদের মধ্যে, তাতে করে একবারে 14টা 28টা মৌল মুখস্থ করা 61টা ল্যান্থানাইটের অ্যাক্টিনাইটের ক্ষেত্রে কথা বলছি, 14 28টা। তো যাই হোক, এখানে আমি থোরিয়ামের ইলেকট্রন বিন্যাস যা হয় 4টা থাকে, তাহলে থোরিয়াম প্লাস হয়ে যাওয়া মানে সে রেডনের মতো তার সাধারণ ইলেকট্রন বিন্যাস হয়ে যায়, তাহলে F0। তাহলে দেখো দুটো ক্ষেত্রে, যেমন ডি এর ক্ষেত্রে D0 আর D10 হয়ে গেলে ইলেকট্রনের কোনো ট্রানজিশন হয় না, DD ট্রানজিশন হয় না। তেমনি এফেরও ক্ষেত্রে এফে কটা ইলেকট্রন ধরে, 14টা, F0 এবং F14 হয়ে গেল, সেক্ষেত্রেও ইলেকট্রনের এফ দিয়ে যেমন DD ট্রানজিশন হয়, তখন এফ ইলেকট্রন ট্রানজিশন ঘটে না, যেহেতু F0 হয়ে গেছে, তাই কি কালার বর্ণহীন বা সাদা হবে। অন্যদিকে আমরা ইউরেনিয়াম ক্ষেত্রে F3 পাবো, যেখানে কিন্তু ইলেকট্রন ট্রানজিশন হয়। এবারে যেহেতু লাল দেখাচ্ছে, তার মানে সে পরিপূরক যে কোন বর্ণের আলো শোষণ করছে, নীল বর্ণের, হ্যাঁ তাই কি তার লাল হচ্ছে, শোষিত পরিপূরক রং হিসেবে লাল বর্ণ দেখা। তুমি যদি ভুলে যাও এরকম কথা লিখে দিতে পারো, শোষিত আলোর পরিপূরক রং হিসেবে লাল রং দেখা। চলো এবারে আমাদের অ্যাক্টিনাইট সংকোচনটা বেশি ল্যান্থানাইট সংকোচনের থেকে। তার কারণ ওই দেখো আমরা এই দুটোই সংকোচন কী কারণে হচ্ছে না, F অরবিটালের আবরণী প্রভাব কম হওয়ার জন্য। অ্যাক্টিনাইটের ক্ষেত্রে তার সাধারণ বিন্যাস করলে আমরা দেখতে পাবো তার যে আগের কক্ষ সেটা 5F, আর ল্যান্থানাইটের ক্ষেত্রে 4F। তার কার আবরণী প্রভাব কম, দেখো এফের মধ্যে যদি এফের আবরণী প্রভাব সবচেয়ে কম, আবার এফের মধ্যে তুলনা করলে 5F এর আবরণী প্রভাব কম। কারণ যে অরবিটালগুলো যত বেশি ছড়িয়ে থাকবে, এফ অরবিটাল তো বড়, 5F 4F এর থেকে বড়, যত ছড়িয়ে থাকবে তার আবরণী প্রভাব তত কম হয়। এফের দেখবে অনেকগুলো অরবিট হয়ে চারিদিকে সে নিউক্লিয়াসের চারপাশে অনেক দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই যে আবরণী প্রভাব কম। তাহলে আবার এফের মধ্যে তুলনা করলে
আমরা দেখতে পাবো 5F এর আবরণী প্রভাব কম 4F এর তুলনায় কম, ল্যান্থোনাইটে 4F। তাহলে যেহেতু 5F এর আবরণী প্রভাব কম, তাহলে বাইরের কক্ষের ইলেকট্রনকে আরও বেশি আকর্ষণ করবে, ফলে কি তাদের সংকোচনটা আরও বেশি বৃদ্ধি হবে। এটা দেখো লিখে নিও, এটাই মূল বক্তব্য। Ti4 দেখো এখানেও D0 হয়ে যাচ্ছে, তাহলে DD ট্রানজিশন হবে না, তাই বর্ণহীন। বিক্রিয়া দেখো, এই বিক্রিয়া দেখবে কয়েকটা বিক্রিয়ার তোমাদের করতে হবে। আমি একটা ছোট, আমার ব্যাচের একটা ছোট, আমি শুধু ইনঅর্গ্যানিকের বিক্রিয়াগুলো কয়েকটা একটা পেজে চলে আসবে, এরকম একটা নোট বানিয়ে দেবো। ওকে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নোটটা দিতে পারি, ছোটো একটা গ্রুপ করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, ভিডিও চ্যানেল ডিসক্রিপশানে আছে, সেখানে অনেক স্টাডি ম্যাটেরিয়ালস আছে, অলরেডি শেয়ার করা আছে, তোমরা দিতে পারো। চলো, আচ্ছা, তারপরে আমাদের একটা প্রশ্ন, এই টাইপের প্রশ্ন আমরা মক টেস্টে দিলাম। তাছাড়া আগেও অনেক প্রশ্ন আমরা মক টেস্টে অলরেডি, এই সংকোচন, ল্যান্থোনাইট সংকোচন কী ইত্যাদি ইত্যাদি এইসব, হ্যাঁ, ল্যান্থোনাইটের ইলেকট্রন বিন্যাস, এগুলো আমরা পরীক্ষায় দিয়েছিলাম। দেখো, তাহলে এই যে এইটার যদি আমরা করি, তাহলে তার সংকরায়ন এটা পাবো, আর এটার সংকরায়ন এটা। দেখো এখানে অ্যামোনিয়া, দুটোতেই অ্যামোনিয়া আছে, তাহলে এটা দুটোই স্ট্রং ফিল্ড লিগেন্ড। তো এখানে স্ট্রং ফিল্ড উইক ফিল্ড দিয়েও একটা ব্যাপার আছে। স্ট্রং ফিল্ড ইলেকট্রনকে জোড়বদ্ধ করে দেয়, আর উইক ফিল্ড করে না। স্ট্রং ফিল্ড হিসেবে কারা থাকবে? NH3, ওকে, কার্বনিল এটা থাকবে। আর উইক ফিল্ড হিসেবে হ্যালাইট, হ্যাঁ, ওয়াটার, এগুলো থাকবে। তো যাই হোক, আমি এটারও একটা টেবিল করে দেবো, আছে আমার নোটের মধ্যে আছে। তো চলো, এর যৌগে দেখা যাচ্ছে কোবাল্ট 3+, দেখো অ্যামোনিয়া তো নিস্তড়িত, তাই এখানে 3+টাই হচ্ছে কোবাল্টের, তার জারণ সংখ্যা বের করে দেখো, 3 পাবে, +3 পাবে। তাহলে কোবাল্ট 3+, তা কোবাল্ট 3+-এর ইলেকট্রন বিন্যাস কী হচ্ছে? 3d6। তো 3d6 হচ্ছে, মানে আমরা যদি এরকম দেখো, এই ছকটা খুব ইম্পর্টেন্ট, যদি তুমি ভাষায় একটু কম দাও, ছকটা দিয়ে দাও, তাহলে স্যার ইমপ্রেস। দেখো কী হচ্ছে না, 3d6 মানে এরকম। এবারে যেহেতু অ্যামোনিয়া স্ট্রং ফিল্ড লিগেন্ড, দেখো আমরা যদি 6টা লিগেন্ড আছে, 6টা লিগেন্ড মানে তার সংকরায়ন হয় sp3, মানে তাকে 6টা অরবিট দিতে হবে, 6টা অরবিট খালি করতে হবে। তাহলে sp3d2, দেখো 6টা হয়ে যাচ্ছে। বাকি d2sp3, ভেতরের ডি নিতে পারে বা বাইরের ডি নিতে পারে। এখানে ভেতরের ডি নিয়েছে না বাইরের ডি নিয়েছে, এটাই দুজনের আকৃতি কিন্তু অক্টাহেড্রাল বা অষ্টকতলীয় বা অক্টাহেড্রাল। তাহলে এখানে দেখো, তাহলে যেহেতু অ্যামোনিয়া স্ট্রং ফিল্ড লিগেন্ড, তাহলে এখানে দেখো 4টা বিজোড় আছে, তাহলে এইটা 4টা জোড়বদ্ধ হলে তাহলে ডি এর দুটো খালি করতে হবে, ডি থেকে দুটো খালি করতে হবে। তাহলে দেখো ভেতরেরই 3ডিরই দুটো খালি হয়ে যাচ্ছে, তাহলে সংকরায়ন হচ্ছে এইভাবে DsP3। ওকে, অন্যদিকে নিকেলের ক্ষেত্রে দেখো, নিকেল 8টা আছে, 3d8, নিকেল 2+। তাহলে এখানে দেখো একটা জোড়বদ্ধ হলেও এখানে মাত্র একটা খালি অরবিটাল তৈরি হবে, ডি অরবিটাল। তাহলে সেক্ষেত্রে তাহলে ডি এরকম তো হতে পারে না, হয় দুটো করে নিতে হবে। তাহলে ভেতরে যদি নিতে হতো তাহলে দুটো তাকে নিতে হতো। তাহলে সে যেহেতু একটা খালি পাচ্ছে, তাহলে সে আর কোনো এখানে জোড়বদ্ধ করবে না, সে এখন 4ডিরই দুটো নেবে। ওকে, এখানে এই পর্যন্ত থাকবে এটা, তাহলে sp3d2 হচ্ছে। এবারে দেখো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভালো প্রশ্ন এটা, এবার মানে ওই ওয়ার্নার থিওরি দিয়ে টাইপের একটা প্রশ্ন, কিন্তু এটা একটু ভালো একটা প্রশ্ন, এরকম নতুন প্রশ্ন একটু টাইপের। তো এটা কি বলা হচ্ছে না, এটা সংযুক্ত, মানে একটা জটিল যৌগ তৈরি করবে যার মধ্যে এই সংযুক্তি থাকবে, একবারে এই ক্লোরাইড 3টে থাকবে, 4টে থাকবে, ওটা এই সংযুক্তিতে থাকবে। ওকে, তাহলে আমাকে কি করতে হবে না, এইটা দিয়ে এমন একটা জটিল যৌগ ভাবতে হবে যার মধ্য দিয়ে আমি যদি তড়িৎ পরিবাহিতা পরীক্ষায় যদি 3টে অণু আয়ন তৈরি করে, হ্যাঁ, এমন একটা আয়ন তৈরি করতে হবে তার মধ্যে যেন 3 অণু, মানে এই জটিল যৌগটা ভেঙে 3টে আয়ন তৈরি করে, এবং তার মধ্যে সিলভার নাইট্রেট দিলে দেখা যাচ্ছে কোনো অধক্ষেপ পড়বে না। এইখানেই আমাদের রহস্যটা লুকিয়ে আছে, এই উত্তরের মধ্যে, এই অংশটার মধ্যে কোনো করবে না। মানে সিলভার ক্লোরাইড, যখন সিলভার নাইট্রেট কখন অধক্ষেপ তৈরি করে, সিলভার নাইট্রেট যদি সিলভার নাইট্রেটের মধ্যে সিলভার প্লাস আছে, সে যদি ক্লোরাইড আয়ন হয় তবেই তো সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ তৈরি করে, বা সিলভার ব্রোমাইড হলে হলুদ বর্ণের অধক্ষেপ তৈরি করে। তা সেটা করছে না, অধক্ষেপ করছে না, মানে ক্লোরাইডগুলো, জটিল যৌগের ক্লোরাইডগুলো কোনো আয়নের স্ফিয়ারে থাকবে না, এটাই আমি বলেছি, দেখো এক্সপ্লেন করেছি। ক্লোরাইড আয়নগুলো নেই, আয়নের স্ফিয়ারে নেই, তার মানে জটিল যৌগের আয়নীয় পরিমণ্ডলে কোনো ক্লোরাইড নেই, অর্থাৎ ক্লোরাইডগুলো লিগেন্ড আকারে আছে। ক্লোরাইডগুলো কী আকারে আছে? লিগেন্ড আকারে আছে। তাহলে এই সংযুক্তিতে আমরা তাহলে এইটা পাবো, দেখো
এই ক্লোরাইডগুলো সব লিগ্যান্ড আকারে আছে। দেখো এখানে তাহলে 6টা ক্লোরাইড হচ্ছে, এখানে 4টা, এখানে 2টো। ওকে, তো সেই 6টাই ক্লোরাইড উপরে আছে, তাহলে পটাশিয়াম কি 2টো বাইরে আছে। তাহলে এই জন্য দেখো এটা ভাঙলে কি 3টে আয়নই তৈরি হচ্ছে। তাহলে দেখো এই আইপিএসসি নাম তোমরা করে নিও। এবারে আমাদের এ থেকে এফ শনাক্তকরণ, এই প্রশ্নগুলো এরকম নিচে এ লিখে দেবে, নামটা লিখে দেবে। ওকে, তোমাকে এই জাস্ট রিয়েজেন্টগুলো দেওয়া ছিল, প্রশ্নটা একটু দেখে নিও যদি চাও। আমি প্রশ্নটা অবশ্য যদি ভিডিও ডিসক্রিপশানে আমি তোমাদের প্রশ্নটা দিয়ে দিতে পারি ইউটিউবে সবার জন্য। তো দেখো পটাশিয়াম থ্যালিমাইড হবে, এটা থ্যালিমাইড, পিএইচ এটা উচ্চ থাকে থ্যালিমাইড। তো তাহলে এটা কি হবে না, এই যে এইচটাকে এই যে ওইচ মাইনাস ক্ষারের তাহলে নিয়ে নেবে, ওয়াটার হয়ে বেরিয়ে যাবে। তখন তাহলে যখন এইচ নিয়ে নিচ্ছে তাহলে এনের মাথায় মাইনাস আর কে প্লাস হয়ে একটা সল্ট হয়ে যাচ্ছে। এবারে আমি যদি এটা একটা নিউক্লিওফাইলের মতো কাজ করবে, এই যে এই অংশটা আমি যদি ইথাইল ব্রোমাইডের সঙ্গে সে বিক্রিয়া করে, ইথাইল ব্রোমাইডের সঙ্গে কি করবে, ইথাইল ব্রোমাইডকে আমি একটু ভেঙে নিই, CH3CH2 বিআর। তাহলে সেই ব্রোমিন যে কার্বনের সঙ্গে যুক্ত সেইখানে এসে এটা ধাক্কা মারলে তখন এটা বেরিয়ে যাবে। তো অর্থাৎ এইটা লেগে যাচ্ছে, C2H5টা নাইট্রোজেনের সঙ্গে লেগে যাচ্ছে। এবারে যদি আমি KOH দিই তাহলে এটা হাইড্রোলিসিস হয়ে এটা কি এবার ভেঙে যাবে, তাহলে এইটা হয়ে যাবে এই বন্ডটা দুটো OH ঢুকে গিয়ে আবার OH C=H হয়ে যাবে, আবার পটাশিয়াম আছে বলে পটাশিয়াম লবণ হয়ে যাবে। আর এই অংশটা দেখো এই এনের সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, NH2 ইথাইলামিন। গ্যাব্রিয়েল থ্যালামাইড রিয়াকশন মনে পড়ে, এটা গ্যাব্রিয়েল থ্যালামাইড রিয়াকশন, অ্যামিনে আছে 1 ডিগ্রি অ্যামিন প্রিপারেশন। চলো তারপরে আমাদের সায়ানাইডকে দেখো, এটা বিজারক দিলে সায়ানাইড, আইসোসায়ানাইড, এটা সায়ানাইডও বিজারিত হতে পারে এটা দিয়ে। তো সায়ানাইড আইসোসায়ানাইড বিজারণ করো, এনের বিজারণ করো, এসি এর বিজারণ করো, এনের তাহলে বিজারণ করা মানে যতগুলো হাইড্রোজেন লাগবে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর যতগুলো হাইড্রোজেন লাগবে, এনের তো 3টে হাইড্রোজেন লাগে, মানে 3টে বন্ড করে তাহলে 2টো বন্ড আর একটা হাইড্রোজেন, আর এখানে CH3। ওকে, অর্থাৎ এটা 2 ডিগ্রি অ্যামিন হয়ে গেছে। এটা তো আমরা কার্বিল অ্যামিন রিয়াকশানে কী হয়, 1 ডিগ্রি অ্যামিন অ্যালিফেটিক অ্যারোমেটিক, সেটা কি দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড হয়। এটা বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড এর সব রিয়াকশানগুলো মুখস্থ করবে। হ্যাঁ, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা যে কোনো অ্যারোমেটিক যৌগ তৈরি করতে পারি। দেখো এখানে H3PO2 দিয়ে বা ইথানল জল দিয়েও করতে পারি, ইথানল হিট দিলেও এই বেঞ্জিন হয়ে যায়। আমি কি করেছি, এই যে প্রশ্নটা রয়েছে এই 8-এর প্রশ্নটাকে এটাকে আমি একটা সাজিয়ে লিখেছি। দেখো যা ভাষাটা লেখা আছে এই ভাষার মধ্য থেকে তোমরা কিন্তু কোন বিক্রিয়া কি হবে সেটা একটু বোঝাটা কিন্তু একটু অসুবিধা হতে পারে। তাই আমি কিভাবে সাজিয়েছি দেখো, বলেছি যে এ একটা এই সংকেতের একটা পদার্থ যাকে বলা আছে ভাষার মধ্যে, দেখো ভাষার মধ্যে আছে যে SN আর HCl দিলে দেখো সে কী হবে, বি তৈরি হবে, বি এর সংকেত দেওয়া আছে, বি এর আমার সংকেত এখানে দেওয়া আছে। তাহলে আমি এইরকম ছক করে নিয়েছি। তারপর বলছে দেখো বিকে যদি শীতল লঘু এই Na অণুটি এই দিয়ে, বুঝতে পারছো এখানে ডাইজোনিয়াম লবণ হয় এখান থেকে, যে উৎপন্ন পদার্থটা এখানে উৎপন্ন পদার্থকে আবার আমি কিউপ্রাস সায়ানাইড KCN দেব, দিলে কি পাওয়া যাবে, সি পাওয়া যাবে। হ্যাঁ না, আবার দিলে সি পাওয়া যাবে না, তাকে আবার সায়ানাইড উপস্থিত KCN দিলে ঘটানোর পরে এটিকে আবার মানে এই যেটা উৎপন্ন হবে এইখানে দেখো ডবল তীর চিহ্ন দিয়েছে, মানে এইখানে আবার একটা পদার্থ তৈরি হবে, আবার তাকে হাইড্রোলিসিস করলে তখন কি হবে, সি তৈরি হবে। সিকে সোডা লাইম দিয়ে দিলে সি বেঞ্জিন তৈরি করবে। দেখো সিকে উত্তপ্ত করলে বেঞ্জিন উৎপন্ন হবে, সোডা লাইম উত্তপ্ত করলে বেঞ্জিন উৎপন্ন হবে। তাহলে এই যে ছকটা থেকে এবারে তুমি কিন্তু খুব সুন্দর বুঝতে পারবে যে এটা কিন্তু নাইট্রোবেঞ্জিনই হবে। বিটা বিজারণ, স্টেনাস ক্লোরাইড বা টিন HCl দিলে কি হচ্ছে, বিজারণ, এটা হচ্ছে অ্যানিলিন। এবারে অ্যানিলিনে যদি আমি নাইট্রাস অ্যাসিড আর ঠান্ডা 0 থেকে 5 ডিগ্রি দিই তাহলে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এবার বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডে এই যে এই রিয়েজেন্টটা দিলে কি হয়, সায়ানাইড হবে। এবার সায়ানাইডকে হাইড্রোলিসিস করলে আদ্র বিশ্লেষণ করলে কি হয়, সায়ানাইডের আদ্র বিশ্লেষণ করলে আমার এই যে সায়ানাইডটা হয়ে যাবে COOH। এবার তাকে সোডা লাইম জানো তোমরা ক্লাস 11-এই পড়েছো, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড দিয়ে উত্তপ্ত করলে কার্বক্সিলিক অ্যাসিড কি হয়ে যাবে, এখানে এটা কার্বন ডাইঅক্সাইডে চলে যাবে, COO
CO2 হয়ে চলে যাবে, এই এইচটা এখানে থেকে গিয়ে এটাকে বেঞ্জিন হয়ে যাবে। ওকে, এইটা আমার বলা আছে, এইটাই তাহলে ABC। তাহলে আমি ABC পেয়ে গেলাম। এবার নিচে এরকম নাম লিখে দেবে আর নিচে AB করে দেবে, আর আলাদা করে তোমাকে A সমান B সমান C সমান লিখতে হবে না। চলো তারপরে আমাদের 9-1 একটা নিউমেরিক্যাল প্রবলেম আছে। তো এখানে কি আছে না, বলা হচ্ছে যে একটা প্রথম ক্রমের বিক্রিয়ার অর্ধজীবনকাল প্রারম্ভিকের উপর, একবারে সিম্পল থিওরিটিক্যাল প্রশ্ন। প্রথম ক্রমের বিক্রিয়ার ফর্মুলাতে আমরা জানি যে সেখানে প্রারম্ভিক গাঢ়ত্বের কোনো রাশি নেই, তো সেটাই আমরা অ্যাকচুয়ালি এটা তাহলে কি অর্ধজীবনকালের রাশিমালাটা তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। কোথা থেকে না, যে সমাকল সমীকরণ আছে সেখান থেকে আমি এইটা সমাকল, এইটা T সমান 2.303/K লগ এই যে A0 অর্থাৎ প্রাথমিক গাঢ়ত্ব বাই T সময় পরে যে গাঢ়ত্বটা হচ্ছে। এবারে আমরা যদি T যখন T হাফ, হ্যাঁ টিটা যদি T হাফ হয় তখন কি হবে না, এই 2.303/K আর এই যে লগ, তখন কি হয়ে যাবে, অর্ধজীবনকাল মানে যে গাঢ়ত্বে বিক্রিয়কটা অর্ধেক হবে। হ্যাঁ, তার মানে A0 প্রাথমিক গাঢ়ত্ব, তাহলে একটা T হাফ সময় পরে এটা কত হবে, প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক, তাহলে A0/2। তাহলে A0 কেটে যাবে, এই 2টা উপরে চলে যাবে, 2 উপরে চলে যাবে মানে 2.303 আর log 2/K। এবার 2.303 log 2 গুণ করলে কত হবে না 0.693। তাহলে আমরা T হাফ সমান পাচ্ছি 0.693/K। তাহলে এখানে প্রাথমিক রাশির কোনো T হাফটা সমান প্রাথমিক রাশির উপর ডিপেন্ডই করে না, রাশিমালায় কিছু নেই, তাই কি ডিপেন্ড করে না, প্রাথমিক গাঢ়ত্ব উপর প্রথম ক্রমের অর্ধায়ু ডিপেন্ড করে না। এবারে এই দুটো লেখচিত্র থেকে আমাকে বলতে হবে এটা কত ক্রমের। ওকে, দেখো তোমাদের ওই শূন্যক্রম প্রথম ক্রম এ দুটোই থাকবে, আমাদের দ্বিতীয় ক্রম তৃতীয় ক্রম এসব আসে না। তাহলে এইটা দেখতে পাচ্ছি যে এটা দেখো যখন বাড়ছে পরপর, তার মানে কি এর প্রাথমিক গাঢ়ত্ব বাড়ছে, T হাফ তো বাড়ছে, এটা কোথায় হবে দেখো, আমরা যদি এইটা মানে এই সরলরেখাটা দেখতে পাচ্ছি যে এই সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি, তাই না, এই সম্পর্কটা দেখতে পাচ্ছি। এবার T হাফের n ক্রম বিক্রিয়া T হাফের সমীকরণ কি বলতো, T সমানুপাতিক 1/A0 n-1। ওকে, এবারে এখানে যে সমীকরণটা পাচ্ছি সেখানে কিন্তু T হাফ সমানুপাতিক A0। ওকে, নিশ্চয়ই এখানে n এর মানটা 0 হলেই তাহলে তখন কি হবে, A0 পড়ে থাকবে, যেটা উপরে চলে গেলে কি হবে T হাফ সমানুপাতিক A0। তাহলে নিশ্চয়ই n এর মানটা কি 0 হলে, দেখো এটা আমি সুন্দরভাবে এক্সপ্লেন করেছি। তোমরা যদি এটা বলেই তুমি যদি মুখস্থ রাখো যে এটা শূন্যক্রমের বিক্রিয়ার অর্ধায়ু, তখন তো লেখচিত্র কিছু মনে রাখতে, লেখচিত্র থেকে প্রশ্ন পাবেই। তো প্রথম ক্রম আর শূন্যক্রমের, তো এখানে আমি ডাইরেক্টলি বলে দিতে পারি যে এটা শূন্যক্রমের বিক্রিয়া, এক্সপ্লেন করে লিখতেও পারি যদি মনে থাকে যে এটা যেহেতু আমরা এটা তোমাকে বলতে হবে যে এই সমীকরণের যে এই যে গ্রাফটার প্রকৃতি কি দেখতে পাচ্ছ, T হাফ দেখো এটা বাড়ছে, T হাফও বাড়ছে, মানে এটা যত বাড়ছে T হাফও তত বাড়ছে, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে বলবে এটি, আমরা জানি এটি শূন্যক্রমের বিক্রিয়া, না হয় এরকম একটু দেখিয়ে দেবে। অন্যটাই দেখো এক্ষুনি যেটা করে এলাম, T হাফ আর প্রাথমিক গাঢ়ত্ব, তা T হাফ প্রাথমিক গাঢ়ত্বের উপর ডিপেন্ডই করছে না, প্রাথমিক গাঢ়ত্ব বাড়ছে কিন্তু T হাফ এখানেই সবসময় বজায় আছে, T হাফ প্রাথমিক গাঢ়ত্ব বাড়ছে কিন্তু T হাফ আর বাড়ছে না। তা সেটা কার ক্ষেত্রে হবে, এক্ষুনি প্রথম ক্রমের বিক্রিয়ায় দেখে এলাম কি যে প্রথম ক্রমের বিক্রিয়াতেই আমরা দেখে এলাম T হাফ প্রাথমিক গাঢ়ত্বের উপর ডিপেন্ড করছে না, তার মানে এটা প্রথম ক্রমের লেখচিত্র। চলো এবার প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে, এটা হচ্ছে উষ্ণতার সঙ্গে, এটা কিন্তু এই প্রশ্নটা উষ্ণতা গুণাঙ্কের প্রশ্ন, উষ্ণতা গুণাঙ্ক কী এটা কিন্তু আসে, উষ্ণতা গুণাঙ্কের মান কত সেটা এরই প্রশ্ন, যে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়া হারের কী, তো আমরা প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়া হারে কীরূপ পরিবর্তন হবে তার যে অনুপাতটা সেটাকে আমরা বলি উষ্ণতা গুণাঙ্ক, তাই না। যেখানে আমরা দেখতে পাই যে 10 ডিগ্রি সেলসিয়াস ধরো একটা বিক্রিয়ার T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হার ধ্রুবক এইটা, বিক্রিয়ার হার ধ্রুবক এইটা, তাহলে T প্লাস 10 ডিগ্রি সেলসিয়াস এই উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবকের এইটার অনুপাতটা কত হয়, যে অনুপাতটা সেটাকেই বলা হয় উষ্ণতা গুণাঙ্ক, তার মান 2 থেকে 3, ধরো 2, তাহলে আমরা দেখতে পাবো যে 10 ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণতায় যে হার ধ্রুবকটা সেটা প্রাথমিক উষ্ণতার
প্রাথমিক T°C যে হার ধ্রুবক তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে এইটা দেখো, এই রাশিটা এখানে এই হচ্ছে T°C, হ্যাঁ K T°C। তাহলে বিক্রিয়ার বেগ বাড়া মানে বিক্রিয়ার হার ধ্রুবকও বেড়ে যাবে, বুঝতে পারলে? তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10°C বৃদ্ধি করলে যে এটা আমরা যদি এটা আবার ইকুইভ্যালেন্ট কি আমরা ধরো আর হচ্ছে T প্লাস 10°C উষ্ণতায় বিক্রিয়ার হার, ওকে। আর এই T ইন্টু আর এখানে কি R সমান T°C। তাহলে 10 ডিগ্রি বেশি উষ্ণতায় বিক্রিয়ার হারটা কত না, তার যে উষ্ণতা ছিল আগে তার দ্বিগুণ হয়ে যাচ্ছে 10°C। তাহলে কি বিক্রিয়ার আগের থেকে 10°C বৃদ্ধি করলে আগের থেকে বিক্রিয়াটা দুগুণ বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে এটাই আমি এখানে লিখে দিয়েছি 2 থেকে 3। চলো তাহলে n ক্রমের বিক্রিয়া, এটা তো আমাদের একবারে থিওরিটিক্যাল প্রশ্ন। n ক্রমের বিক্রিয়ার আমাকে কী করতে বলেছে, সমীকরণ n ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের একক নির্ণয় করতে বলছে। এটা কিন্তু 2 নম্বর আছে। তাহলে 2 নম্বর আছে মানে সেরকম তোমাকে এটা ইকুয়েশনটা করে করতে হবে। আমরা বিক্রিয়ার বিক্রিয়ার হার সমান কি জানি, রেট সমান বিক্রিয়ার হার সমান, বাংলাতে লিখতে বিক্রিয়ার হার সমান K বিক্রিয়ার হার ধ্রুবক ইন্টু যে কোনো বিক্রিয়কগুলোর যে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব, বাংলাতে লিখে দিতে পারো গাঢ়ত্ব টু দি পাওয়ার n, ওকে। আমরা সাধারণত গাঢ়ত্বকে মোলার গাঢ়ত্ব দিয়ে হিসাব করি। এবার তাহলে এর একক, আমরা বিক্রিয়া হার ধ্রুবকের একক চাইছি, এর একক। একটা বিক্রিয়া যদি n ক্রমের হয় তাহলে ধরো তার মাথায় এখানে nই থাকবে, ওকে। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক সমান তাহলে কি হলো, রেট বাই কি এই যে কনসেন্ট্রেশন, আমরা C লিখে দিতে পারি C টু দি পাওয়ার n, ওকে। তাহলে এখন রেটের একক কি, রেটের একক বিক্রিয়ার হারের একক কি, মোল পার লিটার পার সেকেন্ড। আমরা এটা আগে জানি বিক্রিয়ার হারের একক কি, মোল পার মানে বিক্রিয়ার হার মানে কি গাঢ়ত্বের চেঞ্জ বাই সময়। তাহলে গাঢ়ত্বের একক কি, মোল পার লিটার বাই সময় মানে T টু দি পাওয়ার মাইনাস মানে সেকেন্ড ইনভার্স করে দেবো, সেকেন্ড ইনভার্স, ওকে। মোল পার লিটার গাঢ়ত্বের সে রেট, বিক্রিয়ার রেট সমান কি গাঢ়ত্বের পরিবর্তন বাই কি সময়ের সাপেক্ষে গাঢ়ত্বের পরিবর্তন। তো গাঢ়ত্বের একক মোল পার লিটার আর সময়ের একক সেকেন্ড, তাহলে সেকেন্ডটা উপরে গেলে এইটা হলো, ওকে। এবারে আমাদের যে কনসেন্ট্রেশনের একক কি, মোল পার লিটার। তাহলে এবারে দেখো উপরেও একটা মোল পার লিটার আছে, হ্যাঁ মোল পার লিটার এই যে টু দি পাওয়ার n, ওকে। তাহলে আমরা কি করব দেখো, তাহলে আমরা পাচ্ছি যে এর এককটা পাচ্ছি, উপরে আছে মোল পার লিটার, এটাকে একটু ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর সেকেন্ড ইনভার্স, আর নিচেও একটা আছে মোল পার লিটার, এটার মাথায় আছে টু দি পাওয়ার n। এবার সূচকের নিয়ম অনুযায়ী এখানে 1 আছে, এখানে উপরে গেলে তাহলে এইটা আমি একই রাশি হয়ে যাচ্ছে মোল পার লিটার, তাহলে উপরে গেলে 1 মাইনাস n আর সেকেন্ড ইনভার্স। তাহলে উত্তরটা এখানেই রেখে আসতে পারো বা তুমি চেষ্টা করতে পারো এটি আবার মোলের সঙ্গে এটা সূচক করে নাও, মোল টু দি পাওয়ার 1 মাইনাস n আর L টু দি পাওয়ার -1 আর 1 মাইনাস n গুণ করলে তাহলে n-1 হয়ে যাবে আর সেকেন্ড ইনভার্স। চল তারপর দ্বিতীয় অঙ্ক, এই দাগের যে এই একটা বিক্রিয়া, দেখো এটা একবারে আমার বিক্রিয়ার হারের রাসায়নিক গতিবিদ্যার প্রথম যে কনসেপ্টটা রয়েছে সেটা দিয়েই। তো এখানে আমাকে বলেছে এই বিক্রিয়ায় এর অন্তরিত হওয়ার হার কত, এর অন্তরিত হওয়ার হার হচ্ছে এইটা, আর BD এর তাহলে উৎপন্ন হওয়ার হার কত। তাহলে আমাকে বিক্রিয়ার হার সমীকরণ অনুযায়ী আমরা এইটা পাই, বিক্রিয়ার হার সমান এই সমীকরণ অনুযায়ী তাহলে এই বিক্রিয়ার এর গাঢ়ত্বটা কমে যাচ্ছে, মানে হার অন্তরিত হওয়া মানে কমে যাওয়া, তাহলে সেই জন্য মাইনাস সামনে থাকবে 1/3, এই 3টা এই 1/3 dA/dt, ওকে। এবার বি এর সাপেক্ষে ধরলে এখানে প্রোডাক্ট তার মানে পজিটিভ হবে, আর এর সামনে 1 আছে মানে তাহলে 1/1 মানে 1, তাহলে dB/dt, ওকে। এবার সি এর সামনে দেখো কি আছে, 2 আছে, তাহলে 1/2 dC, আচ্ছা এটা ডি আছে, ABD প্রোডাক্টটা হচ্ছে ডি আর বি আর ডি, তাহলে ডি এর হচ্ছে dD/dt, ওকে। এবারে একটু লক্ষ্য করো আমাকে কীটা দিয়ে দিয়েছে, আমাকে এর অন্তর্নিহিত হওয়ার হার দিয়েছে, এর অন্তর্নিহিত হার দিচ্ছে মানে কি, আচ্ছা এর অন্তর্নিহিত হওয়ার হার মানে কিন্তু এইটা, এর অন্তর্নিহিত হওয়ার হার মানে আমাকে যেটা প্রোভাইড করছে এইটা, মানে যে কোনো জিনিসের অন্তর্নিহিত হওয়ার হার হলো তার গাঢ়ত্বটা সময়ের সঙ্গে কি পরিবর্তন হচ্ছে। ধরো আমি ডিটি টাইমের ডিএ গাঢ়ত্ব কমে যাচ্ছে, তাহলে এর অন্তর্নিহিত হওয়ার হার কত, dA/dt, এইটাই হচ্ছে অন্তর্নিহিত। এই মানটা তোমাকে দিয়ে দিয়েছে, এই মানটা কি, এই মানটাই হচ্ছে
এই 0.048। ওকে, তাহলে আমি রেট সমান, এবারে আমি রেটটা আমাকে চাই, রেট বের করে নিলে দেখো আমাকে তাহলে এখন যে প্রশ্ন করেছে বি এর উৎপন্ন হার মানে ডিবি বাই ডিটি চাইছে আমাকে, আর ডি এর উৎপন্ন হওয়ার মানে ডিডি বাই ডিটি চাইছে, ডিডি বাই ডিটি চাইছে। তাহলে এই দুটো আমাকে চাইছে, তাহলে সেটা তো আমার এই সমীকরণের মধ্যেই এটা আছে। আমাকে শুধু কী করতে হবে, আমি যদি রেটটা পেয়ে যাই তাহলে রেট সমান, তাহলে কী পাচ্ছি, রেট সমান কিন্তু দেখো এইখানে এই মানটা আমার দেওয়া আছে, এই মাইনাস নিয়ে এই মান আমি এটা জানি, তাহলে কি শুধু জাস্ট আমি রেট সমান 1/3 ইন্টু 0.48 করে দিলেই হয়ে যাবে। দেখো রেট সমান তাহলে 1/3 ইন্টু 0.48, তাহলে রেট সমান পেয়ে যাচ্ছে এত মোল পার লিটার পার সেকেন্ড। এবারে দেখো আমি জাস্ট সমীকরণে বসিয়ে দেবো। তাহলে আমি রেট যদি আমাকে, তাহলে ডিবি, এই ডিবিটা কি রেটের সঙ্গে সমান ডিবি বাই ডিটি, বি এর উৎপন্ন হওয়ার হার কি ডিবি বাই ডিটি সমান কত, রেটের সঙ্গে সমান। তাহলে রেটটা এখন কত পাচ্ছে এইটা, তাহলে দেখো সুতরাং ডিবি বাই ডিটি সমান রেট সমান এইটা উত্তর হচ্ছে। এবারে তোমাকে ডি এর উৎপন্ন হওয়ার হার কি ডিডি বাই ডিটি। এবারে হার সমীকরণ অনুযায়ী কি এইটা, তাহলে D2টা কি ওদিকে গেলে রেট 2 ইন্টু রেট হয়ে যাবে, তাহলে রেটের মান যেটা আসছে সেটা 2 গুণ করে দাও, তাহলে হয়ে যাবে ডি এর উৎপন্ন হওয়ার হার। দেখো এই যে 2 গুণ করে দিচ্ছে। চলো, এটা সুন্দর, এটা প্রচুর ইম্পর্টেন্ট এবছরের জন্য, হয়তো পরীক্ষায় চলেই আসছে। সক্রিয়করণ শক্তি 1 নম্বরের মতো করে মুখস্থ করে নেবে। ওকে, চলো এবার আছে এর দেখো প্রশ্ন আমি তুলিনি, প্রশ্ন তোলার দরকার নেই, এখানে শুধু তোমাকে কি করতে বলছে, এখানে যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে এখানে শুধু মানে রিয়েজেন্টগুলো লিখতে হবে। এইটা দেওয়া আছে, রিয়েজেন্টগুলো লিখতে হবে। দেখো আমি ব্যাকেটে তোমাদের বিক্রিয়াগুলোর নাম দিয়ে দিয়েছি, এগুলো সব নেম রিয়াকশান থেকে কোশ্চেন আসছে। ওকে, বিক্রিয়াগুলোর নাম আমি দিয়ে দিয়েছি, কিন্তু বিক্রিয়ার কি তোমাদের পরীক্ষার খাতায় বিক্রিয়ার নাম লেখার দরকার নেই, জাস্ট আমি তোমার মনে করার জন্য করছি। দেখো এখানে কি আছে, অ্যাসিটালডিহাইডে থেকে এই যে এস্টারটা আছে, এটা কি টিসেঙ্কো বিক্রিয়া, দেখবে এই রিয়েজেন্ট দিলেই কি হবে টিসেঙ্কো বিক্রিয়ায়। দেখো আমরা এইটা বুঝতে পারি যে অ্যালডিহাইড থেকে এস্টার হয়, এটা মনে রাখবে টিসেঙ্কো বিক্রিয়া। এখানে কি হয় না, এস্টারটা কোনটা হয়, এখানে যতগুলো কার্বন আছে মানে এস্টার, মানে এই যে ফর্মটা, এইটা CH3COO, এখানে যে আরটা হবে সেটা কতগুলো আর না, এখানে যতগুলো কার্বন আছে, এইখানে যতগুলো কার্বন আছে ততগুলো কার্বনের আর, তাহলে ততগুলো কার্বনের আর মানে ইথাইল গ্রুপ, তাহলে C2H5, এখানে যতটা কার্বন আছে। ওকে, তাহলে এটা অ্যাকচুয়ালি কী হয় বলতো, এটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দেয়, মানে অ্যালফা হাইড্রোজেন আছে, দেখো এখানে আলফা হাইড্রোজেন আছে তবু ক্যানিজারো দেয়। ক্যানিজারো দিয়ে কি হয়, ক্যানিজারো কি একটা অ্যাসিড হয়, মানে অ্যাসিটালডিহাইড একবার অ্যাসিড হবে, কার্বক্সিলিক অ্যাসিড হবে, আর বিজারিত হয় কি অ্যালকোহল হবে, ইথাইল অ্যালকোহল C2H5OH। এবারে এই দুটো অ্যাসিড আর অ্যালকোহলের এস্টারিফিকেশান হয়ে যেটা তৈরি হচ্ছে সেই এস্টারটাই হলো এখানে টিসেঙ্কোর প্রোডাক্ট। দেখো ওগুলো আমি বলেছি ক্লাসে। এবার অ্যাসিটাইল ক্লোরাইড দেখো অ্যাসিটাইল ক্লোরাইডে আমি যদি রোজেনমান বিজারণ দিই তাহলে এই ক্লোরিনটার জায়গায় হাইড্রোজেন চলে আসবে। হ্যাঁ, রোজেনমান বিজারণের এটা দিয়েছে, এবছর রোজেনমান ইম্পর্টেন্ট আছে। তো এখানে আমরা এই যে হাইড্রোজেন প্যালাডিয়াম, লেড প্যালাডিয়াম, এটা অনুঘটক বিষের কাজ করে। তো কী হবে, এই ক্লোরিনটার জায়গায় হাইড্রোজেন চলে আসে, এটা কী হয়ে যাবে CH3COOH, যেটা আমরা সংকেতে লিখব CH3CH। এবারে দেখো এইটা অ্যাসিটোন থেকে প্রোপেন, তার মানে এই সিওটা CH2 হয়ে যাচ্ছে, সেটা কি ক্লিমেনসান বিজারণেও করতে পারি বা উলফ-কিসনার বিজারণ। ক্লিমেনসানের রিয়েজেন্ট আমি দিয়ে দিচ্ছি, উলফ-কিসনারও দিতে পারে। এবারে দেখো এই যে এটা আছে, এইটা হচ্ছে অ্যালডিহাইড। দেখো অ্যালডিহাইড থেকে এই দুটো অ্যালকোহল যুক্ত হয়েছে, যে ইথক্সাইড যুক্ত হয়েছে। ইথক্সাইড কি ইথাইল অ্যালকোহলটা 2 অণু লাগছে, সেটাই কি এই যে হেমি অ্যাসিটাল তৈরি হয়, তাহলে অ্যাসিটাল গঠন। এই যে দুটো অ্যালডিহাইডের সঙ্গে এই দুটো এই যে অ্যালডিহাইড যে গ্রুপটা আছে, এই অ্যালডিহাইড গ্রুপের সঙ্গে এখানে যা কিছু থাকতে পারে, এখানে দুটো অ্যালকোহলকে তুমি উল্টো দিকে করে লেখো, অ্যালকোহলের OH-টাকে, এখানে যা কিছু থাকতে পারে। তো এবারে দেখো এই যে দুটো H আর এই যে O, এটা জল হয়ে বেরিয়ে গিয়ে এইটা কি যৌগ হয়ে যাবে, এই যে এই C এর সঙ্গে এই যে দুটো এরকম এসে এই যে O দিয়ে এই পার্টটা যুক্ত হবে, এখানে যা আছে। ওকে, এই ভেতরের বিষয়টা জানতে হবে, তো মানে রিয়াকশানটাকে কমনভাবে মনে রাখতে হবে। এরপরে দেখো এই যে বায়ার ভিলিগার রিয়াকশান খুবই ইম্পর্টেন্ট। এখানে খালি এই যে কিটো আছে, কিটোর দুদিকে দুটো আলাদা আলাদা আর আছে, এদিকে একটা আর আছে, একটা ফিনাইল আছে। সবসময় মনে রাখবে যে এই যে পার অ্যাসিড দিলে কোন দিকে ও যুক্ত হবে, যেটা বড়। ধরো আমি তোমাকে
এটা এটা বুঝিয়ে দিচ্ছি। ধরো এদিকে তোমাকে ইথাইল আছে আর এদিকে কিটোর, এদিকে মিথাইল আছে। তাহলে এইখানে যদি বায়ার ভিনিগার দিই CF3CT পুলো OH, ওকে, তাহলে কোন দিকে ও যুক্ত হবে? এইখানের একটা ও পারক্সাইড ও এখানে জুড়ে যাবে। কোন দিকে ও? যেটা বড়, তাহলে এই দিকে একটা ও যুক্ত করে দাও, অর্থাৎ প্রোডাক্টটা হবে C2H5O COCH3। এবার এস্টারকে একটু ঘুরিয়ে লিখবে, উল্টো করে লিখবে, আগে CH3COO C2H5। ওকে, তাহলে এখানে দেখো বড়টা কে আছে? ফিনাইল গ্রুপকে বড় ধরতে হবে, তাহলে এই দিকে দেখো ওটা যুক্ত হয়ে গেছে, জাস্ট এই দুজনের মধ্যেখানে বন্ডটাতে ও যুক্ত হয়ে গেছে। তারপরে দেখো এটা তো মেসিটিলিন। মেসিটিলিন খুব ইম্পর্টেন্ট। অ্যাসিটোনের কনসেন্ট্রেট H2SO4 দিলে এটাও একটা অ্যালডোল, অ্যাকচুয়ালি চেন অ্যালডোল হচ্ছে, এখানে পলিমার অ্যালডোল হচ্ছে, দেখবে সেটা অ্যাসিড মাধ্যমে হয়ে এইরকম আমাদের মেসিটিলিন হবে। এটা মুখস্থ রাখতে হয়, বিক্রিয়াগুলো দেওয়ার দরকার নেই, সেটা বলছি, বিক্রিয়ার নামগুলো দেওয়ার দরকার নেই। ব্রাডেড বিক্রিয়াটাও খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন বা 2,4-DNPকে যা সংকেত দিয়ে দিয়েছি, হ্যাঁ, সেটাকে ব্রাডেড বিক্রিয়ক বলে। এটা কি অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ করতে ব্যবহার করা হয়, দেখে নিও। তারপর দেখো এই বিক্রিয়াও আমার আমি দেখো সাজেস্টিভ যেখানে দিয়েছি, সাজেস্টিভ যে নোট, অর্থাৎ আমার নোটে যেগুলো দাগ দিয়ে দিয়েছি সেগুলোর মধ্যে দেখো সেগুলোর বাইরে কোনো কিন্তু প্রশ্ন অর্গানিকে আসেনি। দেখো এই বিক্রিয়াটা মুখস্থ রাখবে, হ্যাঁ, যদিও তোমাকে যৌগটার বিক্রিয়া উৎপন্ন যৌগটির সংকেত, তাহলে আমার শুধু সংকেতটা আমি দিতে পারলে হয়ে যাবে, কিন্তু মনে রাখবে বিক্রিয়াটা। ওকে, ইউরোট্রপিন যেটা বলা হচ্ছে। এবার এ থেকে ডি শনাক্তকরণ করতে হবে। এখানেও এরকম সব কিছু দেওয়া ছিল, শুধু এখানে A B, মানে এখানে শুধু প্রোডাক্টটা লিখতে হবে। তাহলে এই দেখো 50% এটাকে অ্যালডোল, ক্যানিজারো বিক্রিয়া, আলফা হাইড্রোজেন নেই মানে ক্যানিজারো বিক্রিয়া হবে। 50% NaOH, গাঢ় NaOH, এটা 50% NaOH মানে গাঢ় NaOH ধরবো, গাঢ় ক্ষার। এটাকে একজন জারিত হবে, একজন বিজারিত হবে। তাহলে ক্ষার মাধ্যমে একজন জারিত হয়ে এটা অ্যাসিড হবে, তারপরে ক্ষার আছে বলে এটা সোডিয়াম লবণ হয়ে যাবে, আর এটা বিজারিত হলে অ্যালকোহল হয়ে যাচ্ছে, সোডিয়াম গ্লাইকোলেট, এটা গ্লাইওক্সাল সোডিয়াম। নামটা যদি লিখতে পারো লিখবে, না হলে ছাড়ো। এখানে দেখো, এখানে এইটা বেঞ্জোইন কনডেনসেশন, একবারে সিম্পল, একবার নেম রিয়াকশান আকারে মুখস্থ রাখতে হবে এসব বিক্রিয়া। তো এটাও তো দেখতে পাচ্ছ, তো এটা তোমার তো জাস্ট কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে, বুঝতে পারছো। কেউ যদি মেকানিজম জানো সে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি যদি সংকেতে লিখি C6H5MgBr, তাহলে এইখানে কিন্তু মাইনাস আছে, তাহলে এই মানে এটা কার্বনের মাথায় আছে, মানে এইখানে কার্বনের মাথায় ধরো মাইনাস আছে, এটা প্লাস আছে, তাহলে এইটা কি করবে? CO2-তে অ্যাটাক করবে, COতে অ্যাটাক করলে কি হবে? এইখানে এই C এর সঙ্গে জুড়ে যাবে, এটা খুলে গিয়ে তারপরে দেখো অ্যাসিড আছে মানে এখানে H+ ধরে নিয়ে তাহলে কি হয়ে যাবে? COOH। চলো তারপরে আমাদের এই রিয়াকশান খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, আর্নল্ড এস্টার্ড রিয়াকশান। আমি বলেছিলাম এখানে অনেকগুলো ধাপের মধ্যে, ধাপগুলো অতগুলো আসে না, মোটামুটি মধ্যে কথা, অ্যাসিটাইল ক্লোরাইডকে কার্বক্সিলিক অ্যাসিড করে দেবে, এটা কার্বক্সিলিক অ্যাসিডের পার্টে আছে। অ্যাসিটাইল ক্লোরাইডকে কার্বক্সিলিক অ্যাসিড করে দেবে, কিন্তু একটা কার্বন বেশি করে দেবে। এখানে এই যে আমরা যৌগটা নিয়েছি, এইখানে সেই কার্বনটা এখানে এসে গেছে, একটা দেখো অ্যাসিড হয়ে গেছে, এটা কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু একটা কার্বন বেশি। চল তারপরে আমাদের আচ্ছা, এটা CH3, আচ্ছা CH3টা হয়নি, এটা CH3 করে নেবে। তো এটা এ দুটোকে কিসের মাধ্যমে পার্থক্য করবো? দেখো অ্যাকচুয়ালি আমরা কি জানি, আমরা এ দুটোকে যেটা পার্থক্য করব, দেখো এর মধ্যে আমাদের এই যে ফর্মিং অ্যাসিডের, এটা একটা দারুণ ইন্টারেস্টিং বিষয়। ফর্মিং অ্যাসিডকে আমরা কার্বক্সিলিকও ধরতে পারি এটা, আর এদিকে অ্যালডিহাইড গ্রুপও আছে, এটা দিয়ে ধরলে কি এদিকে দেখো অ্যালডিহাইড। দেখো ফর্মিক অ্যাসিডকে একটু করো, আমি একটা কমিউনিটিতে একটা মিমের মতো দিয়েছিলাম, সেখানে দেখো এদিকেও এটা অ্যাসিড, এদিকে বললে এটা অ্যাসিড, আর এটা বললে অ্যালডিহাইড, কোনটা এটা? যাই হোক, তো এটা অ্যালডিহাইড আছে বলে আমরা কি জানি, অ্যালডিহাইড গ্রুপ থাকলে সে হচ্ছে টলারেন্স রিয়েজেন্ট দ্বারা জারিত হয়। অ্যালডিহাইড মানে এই যে অ্যালডিহাইডগুলো টলারেন্স দিলে কি হয়ে যায়, দেখবে টলারেন্স দিলে Ag2O, বা টলারেন্স যেভাবে লেখে HgNH3(2OH) এরকম করে লিখতে পারো, বা এই যে H2O, তাহলে কি হবে তখন? টলারেন্স দিলে টলারেন্সটা বিজারিত হবে, টলারেন্সের মধ্যে সিলভার কি আছে? সিলভার প্লাস আকারে আছে, সে বিজারিত হয়ে সিলভারের ধূসর অধক্ষেপ হবে, আর জারিত হয়ে যাবে, তাহলে জারিত হয়ে কি অ্যাসিড হয়। ওকে, তাহলে এখানে ফর্মিক অ্যাসিড জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, মানে এখানে অ্যাকচুয়ালি জারিত হলে মানে অলরেডি এদিকে অ্যাসিড, আর জারিত হলে আর বড় জোর এটা কি কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। জারিত হওয়া মানে এই যে OH ঢুকে কি হয়ে যাবে, আবার যখন খুলবে এটা কার্বন ডাইঅক্সাইড হয়ে বেরিয়ে যাবে। ওকে, তাহলে যাই হোক, ফর্মিক অ্যাসিড টলারেন্সের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড আর এই যে ধূসর বর্ণের অধক্ষেপ তৈরি করে। মিরর
তৈরি করে, কিন্তু এখানে অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করে না। এবারে রূপান্তর ইথানল থেকে ল্যাকটিক অ্যাসিড। ইথানল, দেখো এই প্রশ্নগুলো উত্তর করার জন্য তোমাকে অবশ্যই এদের সংকেত যদি না তুমি মুখস্থ রাখো, এই যে ল্যাকটিক অ্যাসিড বলছি, তুমি কিছুই আইডিয়া পাবে না কীভাবে করবে। ল্যাকটিক অ্যাসিডের সংকেত কি? CH3, এই এখানে একটা এই যে OH, H COOH, এইটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ওকে, তাহলে তোমাকে এইখানে দেখো এই যে OH C একটা কার্বন বেশি এসে গেল, তার মানে আমাকে এইটাকে না আমি অ্যালডিহাইড করব, PCC দিয়ে দাও, দেখবে অ্যালডিহাইড হয়ে যাবে। এবারে আমি সায়ানাইড ঢোকাবো। দেখো এই যে এগুলো তোমরা যদি সায়ানোহাইড্রিন পড়ে থাকো, সায়ানোহাইড্রিন আমার নোটে, সায়ানোহাইড্রিন থেকে আমি অনেক কিছু তৈরি করতে পারি, অ্যামিন, আলফা অ্যামিনো অ্যাসিড এসব করতে পারি। তাহলে এখানে সায়ানোহাইড্রিন বানাতে হবে। তো অ্যালডিহাইড বানানোর পরে আমি এই সায়ানাইড দিয়ে দিলে এইখানে সায়ানাইডটা জুড়ে, সায়ানাইড জুড়ে গেল, আর এইটা খুলে গিয়ে OH হয়ে গেল। এবারে সায়ানাইডটাকে অ্যাসিড করে দাও। কী করে? হাইড্রোলিসিস করলে সায়ানাইডটা অ্যাসিড হয়ে গেল। এরপরে আমাদের আছে অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটোন। তো এটা দুভাবে করতে পারি। অ্যাসিটিক অ্যাসিডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ক্যালসিয়ামের লবণ বানিয়ে দাও। তারপর শুষ্ক অ্যাসিড দিলে কি হয়? শুষ্ক পাতন করলে বা ড্রাই ডিস্টিলেশন করলে, পাতন করলে কি হয়? এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে দেখো অ্যাসিটোন হবে। এই যে আরটা আছে, এই যে আরটা, যে এইখানে যে আর থাকবে সেটা কিটোনের দুদিকে চলে আসে, মানে কিটো গ্রুপের দুদিকে চলে আসে। তাহলে এটা দিয়ে করতে পারি। বা যদি ডাইরেক্টলি করতে চাও, অ্যাসিটিক অ্যাসিডে এই বিক্রিয়া আমরা পড়েছি, MnO বা থোরিয়া THO2, এটাও 300 ডিগ্রি সেলসিয়াস, যে কোনো একটা দিয়ে MnO2 কোথাও আছে দেখবে, MnO2 দিতে পারি, বা MnO 300 ডিগ্রি সেলসিয়াস দিলে কি একবারে এই অ্যাসিটিক অ্যাসিডটাই একবারে অ্যাসিটোন হয়ে যাবে। এই যে আটটা কিটোর দুদিকে চলে আসবে। আমি যদি এর দিকে অ্যালডিহাইড বানাতে চাইতাম তাহলে আমাকে কি করতে হতো? এই অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে আমাকে ফর্মিক অ্যাসিড মেশাতে হতো 1:1 অনুপাতে, মনে পড়ে? তো এখানে দিলে তখন আমি MnO বা থোরিয়া হিট 300 ডিগ্রি সেলসিয়াস দিলে তখন কী হবে? এই একটা আর এর H, এইটা দুদিকের COর দুদিকে থাকবে। এই আরটা, অর্থাৎ এটা এখানে CH3 আছে, আর এদিকে কী চলে আসবে? এই H, তাহলে সেই জন্য অ্যালডিহাইড হবে। ওকে, বাস, এটা বোধহয় শেষ হয়ে গেল। যেটা বলছিলাম, তোমরা যদি আমার এই ব্যাচে আসতে চাও অবশ্যই আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো, যেখানে তোমরা এই ব্যাচে কিন্তু সব সময় কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, সব ক্লাসের রেকর্ডেড একবারে প্লেলিস্ট পেয়ে যাবে, অধ্যায়ভিত্তিক PDF নোটস পেয়ে যাবে, চ্যাপ্টার নোটস, সাজেস্টিভ নোট, রসায়ন সম্পন্ন সাজেস্টিভ নোট বলে ওই নোটেরগুলোতে আমি মার্ক দিয়ে দিয়েছি কোনটা কোনটা পড়বে। মানে ফুল ব্যাচের আমাদের প্লেলিস্ট, যে রসায়ন সম্পূর্ণ ব্যাচ আমি সারা বছর যাদের পড়িয়েছি তার সেই প্লেলিস্ট পেয়ে যাবে। অল চ্যাপ্টার রাইমেটেন PDF নোট পেয়ে যাবে, খুব সুন্দরভাবে একটা স্যাম্পল দেখে নিতে পারো। এবারে এক্সাম ফোকাসড। ওকে, তো কীভাবে পে করবে? তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের, বা এই যে আমার কিউআরও দিতে, হোয়াটসঅ্যাপ করলে কিউআর চেয়ে নিতে পারো, বা এই UPI আইডিতে তোমরা পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট দিলেই আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবো, আমার টিচিমিন অ্যাপে জয়েন করে নেবো, এবং তোমরা তারপরে পরীক্ষার জন্য প্রস্তুত নিতে পারবে। আমি আরও কিছু পরীক্ষা অবধি আমার কিছু প্ল্যান আছে, দেখা যাক। তো ব্যাচে চলে এলে আমরা নিশ্চয়ই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। ওকে, তাহলে তোমরা ভালোভাবে পরীক্ষার প্রিপারেশান নাও। বেস্ট অফ লাক ফর ইউর HX এক্সাম।